ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্তমনস্কদের জন্য। ভেল অফ টেলসে আজ আমাদের স্পেশাল নিবেদন জঁ কক্তর নাটক লে মেশিন আ এক্রে অবলম্বনে সাসপেন্স থ্রিলার কাহিনী দ্য টাইপরাইটার। আজ প্রথম পর্ব। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের ভেল অফ টেলসের স্পেশাল নিবেদন দ্য টাইপরাইটার। আজ প্রথম পর্ব। বাড়ির সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন দিদিয়ের লে লঁত আর তার বন্ধু ফ্রেডেরিক লাপিয়ের। প্যারিস বা পাখি শহরের উপকণ্ঠে এক মফস্বল এলাকায় দিদিয়েরের সুসজ্জিত কান্ট্রি হাউস। বিগত বেশ কিছুদিন হলো তার কলেজ জীবনের বন্ধু ফ্রেডেরিক লাপিয়ের এসে উঠেছেন সেই বাড়িতে। দুই বন্ধুতে গপ্পে গুজবে বেশ ভালোই দিন কাটছে। বিকেলবেলার দিকে আজ একটু হাঁটতে বেরিয়েছিলেন দুই বন্ধু। বাড়ি ফিরে ঢোকার মুখেই এই ঘটনা। বন্ধুকে প্রথমে দাঁড়িয়ে পড়তে দেখে ফ্রেডেরিক ভাবছিলেন কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তার আগেই কারণটা বেশ বোঝা গেল। দরজার ওপারে ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা চিৎকার, নারী কণ্ঠের চিৎকার। তবে সেটা কোনো আর্তনাদ বা যন্ত্রণার চিৎকার নয়, বরং সেই নারী কণ্ঠে উচ্চ গ্রামে উচ্চারিত হচ্ছে গুচ্ছের অশ্রাব্য গালিগালাজ। শুয়োরের বাচ্চা, হারামি, হারামজাদা, শুয়োর। এই দিদিয়ার নির্বোধ, কি করছে ভিতরে? হচ্ছেটা কি? এই একবার নক করে দেখো তো। খানিক ইতস্তত করে দরজার বেল টিপলেন দিদিয়ের। মাদার, এই কে রে? কে? খবরদার ভেতরে আসবি না। আরে কে বলবি তো? আমরা। আরে ভাই, আমরাটাকে? আমি তোর বাপ দিদিয়ার। আর তোমার সাথে কে? আঙ্কেল ফ্রেড? হ্যাঁ, তুই করছিসটা কি বলতো? কিছু না, এই তো রোজকার এক্সারসাইজটা করছিলাম।
সারা বাড়িতেই একটা ঘরেই কার্পেট আছে কিনা, তাই এখানেই করতে হয়। কি করব বলো? দরজা খুলে ভেতর থেকে মাথা বের করলো একটা বছর 27-28-এর মেয়ে। তার পরনে জিম টিউনিক, অর্থাৎ ব্যায়ামের পোশাক। মিষ্টি হেসে সরে দাঁড়িয়ে ঘরে ঢোকার পথ করে দিল সে। ঢুকতে ঢুকতে ফ্রেডেরিক ওরফে ফ্রেদ বললেন, তুই কি সব বলে চেঁচাচ্ছিলি রে? আমি চেঁচাচ্ছিলাম? ও আচ্ছা আচ্ছা, ওই তো নির্বোধ, মাথামোটা, বেজম্মা, এইসব। আসলে কি জানো তো আঙ্কেল ফ্রেড, আমার না এক্সারসাইজ করতে একটুও ভালো লাগে না। ওইগুলো বলে কাউন্ট করলে একটু এনার্জি পাওয়া যায় আর কি। মাথাটা পুরোটাই গেছে দেখছি। কাজের মেয়েটা শুনলে কি হতো বলতো? ও শুনতে পাবে না। সত্যি বলতে কি, আমার সন্দেহ আছে ও আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে কিনা। মানেটা কি? মানে আমি যা বললাম তাই। ফ্রেদ এসে বসলেন টি টেবিলের পাশের সোফায়। টেবিলের উপর বেশ কয়েকটা তাসের ডেক সাজানো। সেগুলো ডিল করতে করতে বাবা মেয়ের কথা শুনতে লাগলেন তিনি। আমি আজ কি করেছি জানো? এই যে দরজার পাল্লাটা, ওর মুখের ওপর একেবারে দড়াম করে বন্ধ করে দিয়েছি। ভগবান, কেন রে? কি করেছিল? বাপি, তুমি তো জানো আমি আমার উপর কারো গোয়েন্দাগিরি করা একদম পছন্দ করি না, সহ্য হয় না আমার। শোনো না কি হয়েছে। আজ বিকেলে আমি যখন আমার লেখা নতুন নাটকটা টাইপ করছিলাম, মনে হলো দরজায় কে যেন আড়ি পাচ্ছে। আমার ব্যক্তিগত গোপন ব্যাপার নিয়ে ওর বড্ড বেশি আগ্রহ, আমি যা সহ্য করতে পারি না। এরকম করিস না, একটু সতর্ক হয়ে চল। আপাতত এই শহরে যারা টাইপ করতে পারে তাদের সকলকেই কিন্তু সন্দেহের চোখেই দেখা হচ্ছে। শোনো না, মজার ব্যাপারটা হলো দরজাটা বাইরের দিকে খোলে। আমি কি করলাম জানো? আস্তে আস্তে দরজার কাছে গিয়ে মারলাম এক লাথি। উফ, পুরো পারফেক্ট। যা জোরে মেরেছি না, বাঘ ভাল্লুক থাকলেও অক্কা পেত। অত্যন্ত অন্যায় করেছো মা আমার। আর কেনই বা তুমি টাইপ করতে গেছিলে? ফ্রেড তোমাকে অনেকবার বলেছে যে সবাইকে সন্দেহ করা হচ্ছে, বলেনি? কিন্তু আমার যে খুব ভালো লাগে। এই জানো, আরো একটা মজার ব্যাপার হয়েছে। আজকে আমি জুডিথের একটা ভীষণ পুরনো থিয়েটার কস্টিউম খুঁজে পেয়েছি। ওই কাজের মাসির মুখটা যদি একবার দেখতে না। এবার বেশ একটু বিরক্ত বোধ করলেন দিদির। বললেন, কতবার তোকে বলতে হবে যে ওই জামা কাপড়গুলো ঘাটাঘাটি করা আমি পছন্দ করি না। হ্যাঁ জানি তো, ওগুলো পোকায় কেটে নাশ করবে, মথ ডিম পারবে, তারপর ওগুলোকে চিলেকোঠার ঘরে ফেলে রাখবে। এই তো তোমার অভিপ্রায় বাপি। জুডিথ নিজের পোশাক আশাকের খুব যত্ন নিত, এমনকি আমায়ও কোনোদিন ওসবে হাত দিতে দেয়নি। ও চলে যাওয়ার পর তাই ও স্মৃতি হিসেবে ওগুলো আমি চিলে কোঠায় রেখে দিয়েছিলাম। এখন ওই ঘরটা, ওই পোশাকগুলো মানেই আমার কাছে শুধু জুডিথ। তোর এই ঘরে থাকাটা আমি একদম মানতে পারি না। কিন্তু বাপি, আমার ওখানে ভালো লাগে। দেখো, তোমার চাইতে আমি আমার মাকে কিছু কম ভালোবাসতাম না। এমনকি তোমার এই স্মৃতি রোমন্থনের প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে। কিন্তু তোমার এই গাইয়া কাঁদুনি ব্যাপারটা না আমার একেবারে সহ্য হয় না, জাস্ট অসহ্য লাগে। এমন কাঁদুনি গাওয়া শুরু করো যে তার ঠেলায় মনে হয় মরা মানুষও আবার মরতে চাইবে। শোনো, আমি নিশ্চিত জুডিথ বেঁচে থাকলে আমার ওই ঘরে থাকা নিয়ে কোনো আপত্তি করতো না। সে নিজেও তার নাটক অভিনয়ের জীবনের স্মৃতিচিহ্ন নিয়ে ওই ঘরে লুকিয়ে থাকতেই ভালোবাসতো। ওগুলোই তার সব ছিল। আমি নাটক লিখি, আই এম অ্যান আর্টিস্ট। নিজেই লিখি, তারপর ওগুলো জোরে জোরে পড়ি, আর সেই জন্যই না ওই মোড়া ঘরটা ওরকম প্রাণবন্ত হয়ে থাকে। আমি অন্তত ওই ঘরে মায়ের মতো বোর হয়ে মরে যাব না। মার্গতের ঠোঁটের কোণে একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল। সে বলল, তুমি রেগে গেলে না তোমাকে হেব্বি মিষ্টি লাগে, ভীষণ। রেগে যাও না গো, রেগে যাও না। ও বাপি, রেগে যাও না গো প্লিজ, রেগে যাও। রাগো না। পাগল ছাগল একটা, জাস্ট ইম্পসিবল। আমি জানি তো, এবং আমি খুব খুশি যে আমি এরকম। শুধু যদি আমি আর আঙ্কেল ফ্রেড মিলে তোমাকে একটু বদলাতে পারতাম গো, একেবারে এই ভদ্রলোক থেকে নৈরাজ্যবাদী বানিয়ে ছাড়তাম। বেশ, চল তবে একটা স্ক্যান্ডাল তৈরি করে ছড়ানো যাক। এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছুই হয় না। বাতাসের ভোল পাল্টে দেবে। এই দারুণ বলেছো তো, দারুণ বলেছো।
তুমি কি বলতে চাও যে এই সব বেনামি উড়ো চিঠিগুলো আসছে, এগুলো সব ঈশ্বরের শেষ বিচারের চিঠি? আর একটা স্ক্যান্ডেল প্রকাশ হলে একেবারে প্রলয়ের বন্যার মতো সবকিছু সাফ হয়ে যাবে? খানিকটা সেই রকমই বলতে পারো। এই শোনো না, আমি ওপরে গেলাম গো। আর শোনো, পাস্কাল ফিরেছে? না, এখনো ফেরেনি। পাস্কালটা একেবারে গর্ধব। 3 সপ্তাহ পরে বিছানা ছেড়ে উঠেই ওকে বাইরে বেরোতে হলো, তাও আবার বলছে বাইরে নাকি খেয়ে আসবে। মনে হয় ন্যানির রান্নার মুখে রুচ্ছে না। এই শোনো, তোমাদের মতলবটা কি বলো তো? আমায় খবরদার রান্না করতে বলো না কিন্তু। আমি কিন্তু মোটেই সুবিধার লোক নই। ওই লুক্রেশিয়া বর্জিয়ার মতো খাবারে বিষ টিস মিশিয়ে দিলে কিন্তু কেলো হবে, এই আমি বলে রাখলাম। শোনো না, টাটা, আমি এখন যাই, পরে কথা হবে, বাই। ঘর থেকে বেরিয়ে গেল মাকত, কিন্তু পরক্ষণেই আবার উঁকি দিয়ে ডেকে উঠল। আঙ্কেল ফ্রেড, কি ব্যাপার? আই লাভ ইউ। বলে দরজার আড়ালে অদৃশ্য হয়ে গেল মাকত। ফ্রেড হালকা হেসে বললেন, দেখলে তো, মেয়েরা আমায় পছন্দ করে। সবার কথা জানি না ভায়া, কিন্তু এই দুজন কিন্তু সত্যিই তোমাকে একেবারে চোখে হারায়। এই দুজন বলতে কারা কারা? এই যে মার্গত আর পাস্কাল। আমি লক্ষ্য করে দেখেছি, জানো, ওরা কাউকে সহ্য করতে পারে না। সত্যি বলতে কি, দে হেট এভরিবডি। কিন্তু তুমি সামনে এসে দাঁড়ালে যে ওদের কি হয়, they just swear by you। একেবারে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায় দুজনেই। আর তুমি? আমি মানে ঠিক বুঝলাম না। তুমিও কি মন্ত্রমুগ্ধ? ও, আমার ব্যাপারটা অন্যরকম। আমি সবসময় তোমাকে পছন্দ করি, আবার সবচেয়ে পুরনো বন্ধু তুমি। আর মন্ত্রমুগ্ধ করার কথাই যদি বলো, তবে বলতে পারি সেই একসঙ্গে কলেজে পড়ার প্রথম দিন থেকেই তুমি আমায় মন্ত্রমুগ্ধ করেছো। মাঝে মাঝে সত্যিই ভাবলে খুব অবাক লাগে ফ্রেড, যে কি করে আমি এতগুলো দিন, এতগুলো বছর তোমায় না দেখে কাটিয়ে দিয়েছি। আমি যদিও ফ্রান্সে ছিলাম না, কিন্তু বিশ্বাস করো দিদিয়ার, তোমার কথা আমার ভীষণ মনে পড়তো। হ্যাঁ, তা তো বটেই। আর সেই জন্যই কোনোদিন 1 লাইন চিঠি পর্যন্ত লেখনি। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আর বেঁচেই নেই। আসলে চিঠি লেখা ব্যাপারটা আমার ঠিক পোষায় না। এমনকি যখন অফিসে বসে কোনো না কোনো কারণে লিখতে বাধ্য হতাম, তখনও রীতিমতো মন মাথার সাথে যুদ্ধ করতে হতো। আমি বড্ড আনাড়ি লোক, বুঝলে হে। আনাড়ি? একদমই তাই। আর এই জন্যই আমি বাচ্চাদের পছন্দ করি। বাচ্চাটা সবসময় খুব ক্লামজি, অগোছালো, আনাড়ি, খামখেয়ালি, দে আর ইম্পসিবল। এমনকি আমি তোমাকে এত পছন্দ করি এই কারণেই যে আমি এটা জানি যে তোমার এই নিষ্ঠাবান, গোছানো, পরিপাটি স্বভাবের সুবেশ ভদ্রলোকের চরিত্রের আড়ালে এখনো একটা শিশু লুকিয়ে আছে। ইউ আর স্টিল জাস্ট এ চাইল্ড ইয়োরসেলফ। প্লিজ প্লিজ প্লিজ। ঠিকই বলছি বন্ধু, আই লাইক ইউ অ্যান্ড ইউর লিটল ফ্যামিলি। এই বেনামি চিঠির কেসটাই আমার শেষ কাজ। এটা হলে চাকরিতে রেজিগনেশন দিয়ে দেবো, আর তারপর তোমার বিজনেস পার্টনার হয়ে যাব। তারপরে এই বাড়িতে বসে তোমার সাথে খুনসুটি করব। এই দোহাই তোমার, আর একটাও বাজে কথা নয়, পুরো চুপ। কেন? পাগলের মতো কথা বলছো তুমি। ইউ আর অ্যাবসলিউটলি ম্যাড। হতে পারে আমি পাগল, কিন্তু সত্যিই বলছি, এইসব নোংরা ব্যাপার স্যাপার আমার আর সহ্য হচ্ছে না, বুঝলে। আর আমার পক্ষে আর অভিনয় করে যাওয়াটাও সম্ভব নয়। এটা একদম ঠিক নয়। এইভাবে এই বাচ্চাগুলোকে বোকা বানানো, এদের এইভাবে ঠকানো, না না দিদিয়ার। ওরা আমাকে বড্ড ভালোবাসে, বড্ড বিশ্বাস করে আমায়। একবারের জন্য কখনো আমাকে সন্দেহ করেনি ওরা। কিন্তু ওদের ওসব কথা বললে পরে কি হবে ভেবে দেখেছো? এখন ওরা তোমাকে যতটা অন্ধভাবে বিশ্বাস করে, তখনও ঠিক ততটাই অবিশ্বাস করবে। কিন্তু ছোটরা কখনো আপোষ করে না। ওদের কাছে ক্রিমিনাল সব সময় ভালো লোক, তার মতাদর্শই ঠিক, আর পুলিশ হলো যত নষ্টের গোড়া। এটা হলে তো আর এতদিন পরে আমাদের দেখা হবার কোনো মানেই থাকবে না। আর এই যত প্ল্যান করছো, সব 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 মাঠে মারা যাবে। কিন্তু দিদিয়ার, এটা তো বাস্তব যে পেশায় একজন পুলিশ অফিসার আমি। তোমার এই দয়ালু, পরোপকারী স্বভাবের জন্য তোমাকে চীন থেকে প্রত্যাহার করা হয়েছিল। ইউ আর টু টেন্ডার হার্টেড। হ্যাঁ, একদমই তাই। একদিন অ্যাডভেঞ্চারের নেশায় এই পেশাতে এসেছিলাম। তারপর বুঝলাম সবটাই শুধু নোংরামির খেলা। অনেকদিন আগেই এসব ছেড়ে দিতাম,
তখনই এসে জুটলো এই বেনামি চিঠির কেসটা। উপর মহল থেকে আমাকে জিজ্ঞাসা করলো কেসটা নিতে আমি রাজি আছি কিনা। ভেবে দেখলাম কেসটা নেওয়া মানে একরকম স্বেচ্ছা নির্বাসন। তখনই হঠাৎ মনে পড়লো তুমি এইখানেই কোথাও একটা থাকো। আমিও এলাম, তুমি আমায় থাকতে দিলে। মার্গত আর পাস্কালও আমাকে নিজের করে নিল, আর আমি হয়ে গেলাম ওদের আঙ্কেল ফ্রেড। আরে এখন তুমি বলছো ওদের কাছ থেকে সত্যিটা গোপন করতে, জাস্ট নিজের পিঠ বাঁচানোর জন্য? না না না, এটা হতে পারে না। কিন্তু এটাই করতে হবে। 2 দিন অপেক্ষা করলে কি ক্ষতিটা হবে শুনি? সবচেয়ে ভালো কেসটা মিটে যাওয়ার পর বলো। তোমার ইচ্ছেও এদিকে পূর্ণ হলো, আর ওদিকে অপরাধীও তোমার হাতের মুঠোয়। অপরাধী? সে তো তাকে আদৌ যদি হাতে পাই তবে। আর দিনকে দিন সেটা ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, সেই অবধি অপেক্ষা করো। কিন্তু কেন? আরে বাবা, হঠাৎ করে কিছু তো একটা ঘটতেও পারে। ধরো এমন একটা কিছু ঘটলো যেটা হয়তো তোমাকে নতুন করে কোনো আলোর সন্ধান দিল, আবার কিছু একটা যেটা হয়তো তোমার ভাবমূর্তিটাকে আরো উজ্জ্বল করে তুললো সবার কাছে। কিন্তু এখন এই মুহূর্তে এসব কথা বলতে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আমার ছেলে মেয়েদের তুমি আমার থেকে বেশি চেনো না। তোমাকে ওরা একটি ভালোবাসার আসনে বসিয়েছে। এখন তুমি যদি স্বীকারোক্তি দিতে যাও তাহলে পুরোটা নষ্ট হয়ে যাবে। সত্যি বলতে, তুমি আসার পর থেকে এই বাড়িতে সবকিছুই এত মনোরম, এত প্রাণবন্ত হয়ে উঠেছে, আমি সেটা হারাতে চাই না। কবে আমরা পার্টনার হব সেই আশায় দিন গুনছি। আবার সেই আশাটা নষ্ট করে দিও না প্লিজ। কিন্তু একদিন না একদিন তো সত্যিটা জানাজানি হবেই। তুমি ভুলে যাচ্ছ, আমার স্ত্রী যখন মার্গতকে একটা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিল তখন আমার সঙ্গে ওর আলাপ হয়নি। এটাও তো হতে পারে যে মার্গত আসলে একজন অপরাধীর মেয়ে, আর সেই কারণেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ওর এই ঘৃণাটা মজ্জাগত। এই পাস্কালকে দেখো না, ও মার্গতকে পাগলের মতো ভালোবাসে, আর মার্গত ওকে দিন রাত আঙুলে খেলায়। হ্যাঁ, সুতরাং যা করতে চাইছো সেটা একটু ভেবে চিন্তে করো। ঠিক আছে, তবে কবে কোন মুহূর্তে ওদেরকে আমি কথাগুলো জানাবো সেটা কিন্তু আমিই ঠিক করব। খেলাটা প্রথমে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন ব্যাপারটা আলাদা। এই হেয়ালি মিথ্যের বেশাতি আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, কিন্তু যত দেরি হবে ততই ভালো। কবে যে এই বিরক্তিকর তদন্তটা শেষ হবে? নতুন কোনো খবর এলো? অবশ্যই, প্রতিদিন কিছু না কিছু নতুন খবর তো আসছেই। কি খবর আমায় বলা যাবে? না দিদি, আর এই মুহূর্তে কিছুই বলা যাবে না, এমনকি তোমাকেও না। আমার নিজের কাজের ব্যাপারে কথা বলতে এমনিই ভালো লাগে না। এইটুকু বলতে পারি যে খুব জঘন্য আর ঘোরালো একটা ব্যাপার। ইট স্টিংস। এমন সময় হঠাৎ বাইরের সদর দরজায় শব্দ শোনা গেল। মনে হলো কেউ যেন বাইরে থেকে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করলো। ওই পাস্কাল এলো কোথায়? ফ্রেড টেবিলের উপর তাস সাজিয়ে পেশেন্স খেলতে শুরু করলেন। আর তখনই ঘরে এসে ঢুকলো পাস্কাল লেরলদ, দিদিয়ের ছেলে। বয়স 23-এর কোটায়, কিন্তু চেহারা শীর্ণকায়, বিবর্ণ। দেখে বেশ বোঝা যাচ্ছে যে সদ্য রোগে ভুগে উঠেছে। ঘরে এসে ধপাস করে সোফায় বসে গা এলিয়ে দিল পাস্কাল। গুড ইভিনিং। আর পারছি না। বড্ড বেশিক্ষণ বাইরে ঘুরেছিস। জানি, কিন্তু আমি আসলে একটু নিজের চোখে দেখে আসতে গিয়েছিলাম। কি? এই তো শহরটা, জঘন্য অবস্থা পুরো। কি লজ্জার ব্যাপার। কি লজ্জার ব্যাপার? এই যে পুলিশগুলো কিচ্ছু করছে না, আর আমাদেরকে এই বিশ্রী অবস্থার মধ্যে ফেলে রেখেছে। পাস্কাল! দিদিয়ের সহসা উত্তেজনায় বেশ একটু অবাক হলো পাস্কাল। বলল, কি হলো? মানে আমি কি কিছু অপমানজনক বা খারাপ কিছু বললাম? হ্যাঁ, পুলিশের শ্রাদ্ধ করলাম ঠিকই, কিন্তু আমি যতদূর জানি তোমাদের মধ্যে তো কেউ পুলিশ নও, অতএব তোমাদের অপমানিত হওয়ারও কিছু নেই। তুই কি করে জানলি যে পুলিশ কিচ্ছু করছে না? তুই তো গত 3 সপ্তাহ ধরে বিছানা ছেড়ে উঠতেই পারিসনি। হ্যাঁ, কিন্তু এটা খুবই স্পষ্ট যে কয়েকজন দক্ষ অফিসার পাঠানো ছাড়া পুলিশ সিম্পলি আর কিছু করছে না। কিন্তু পাস্কাল একদম ঠিক বলেছে। ওই দেখো, আমি একা নই। পুলিশের তোমার উপদেশ দরকার নেই বাবু সোনা আমার। তুমি যা জানো তার থেকে অনেক বেশি কাজ করছে পুলিশ।
ধুস, ওগুলো সব ভাঁড় এক একটা। সবাই হাসাহাসি করে ওদের নিয়ে। একদম ঠিক। টেবিলে তাস সাজাতে সাজাতে বললেন ফ্রেড, আজকে সকালের কাগজে লিখেছে যে নতুন কিছু তথ্য প্রমাণ আদি পাওয়া গেছে, যাতে তদন্ত নতুন দিকে মোড় নিয়েছে। আরে ওরাও এখন এগুলো এনজয় করছে। সবকটা খবরের কাগজের প্রথম পাতায় একই হেডলাইন, সব জায়গায় একই গপ্প, আর পাবলিকও সেগুলো গিলছে গোগড়াসে। ভালোই চলছে, থামার কোনো লক্ষণই নেই। এই বলছি, আমি না ক্লাবে খেয়ে এসেছি। ক্লাবে? আরে ক্লাব বলতে সেরকম কোনো সাহিত্য সভা বা অন্য আতলামি নয়। তোমাদের প্যারিসিয়ান ক্লাব কালচারের কাছে এ কিছুই নয়। এটা একটা ব্যবসায়িক সংগঠন, ক্যাফে দু কমার্স। বাহ বাহ, ভালো ভালো। জানো, একটা অদ্ভুত ব্যাপার। আমি যে প্রায় 5 সপ্তাহ ক্লাবে যাইনি, আর অতি কষ্টে মাস্টয়েড বা মেনিনজাইটিস থেকে পার পেয়েছি, এটা কেউ জাস্ট খেয়ালই করেনি। কেউ কিছু জিজ্ঞেসই করলো না। আর জিজ্ঞেস করবে কি? ওদিকে ওই ক্যাশিয়ারটা তো প্রায় কেঁদেই ফেলছিল। কেন? ওই কর্নেল মারা গেছে বলে। আরে 1 নম্বরের হারামি ছিল বুড়োটা। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু বুড়োটা খুব ভালো দাবা আর বিলিয়ার্ড খেলতো। এখনো পর্যন্ত ওই হলো শেষ শিকার। সবাই এখন পরের নাম্বারের জন্য অপেক্ষা করছে। সকলের একটাই আতঙ্ক, কখন তার পালা আসবে। ব্যাপারটা খুব ভয়ানক। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করে বেনামি চিঠি লিখে লোকজনকে ব্ল্যাকমেইল করছে, আর ভদ্র ঘরের মানুষজন সেই চিঠি পেয়ে কেচ্ছার ভয়ে নিজেদের শেষ করে দিচ্ছে। আর প্রেস এই অজুহাতে প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। একেবারে ভেতরে ঢুকে পড়ছে, এমন ভান করছে যেন জনস্বার্থে পাবলিক ডিউটি করছে। বলছে এসব নাকি ওই অপদার্থ পুলিশকে সাহায্য করার জন্য। ওরা অপদার্থ কিনা আঙ্কেল ফ্রেড তুমিই বলো। অপদার্থটাই ঠিক শব্দ। ফ্রেডকে পেশেন্স খেলতে দে। তোর পুলিশের গল্পে ওর কোনো ইন্টারেস্ট নেই। যা গিয়ে শুয়ে পড়। চোখ তো অলরেডি অর্ধেক বন্ধ হয়ে রয়েছে, পুরো আধ মরার মতো লাগছে। যা গিয়ে শুয়ে পড়। হ্যাঁ গো, একদমই তাই। শুধু আধমরা দেখতে না, আমি ঠিক আধমরার মতোই বোধ করছি। মার্গতকে ডাকবো? যা তো, চুপি চুপি উপরে গিয়ে ওকে চমকে দে। হ্যাঁ, কি বললে? ভাগ্যতকে চমকাবো আমি? সত্যি তোমার কি আইডিয়া গো। বোঝাই যাচ্ছে তুমি ওকে চেনো না। ওই একদিন ধরে পরীর মতো আমার সেবা করেছে কেন জানো? স্রেফ ওর ওটা করতে ভালো লেগেছে তাই, আর কিচ্ছু না। আমার প্রতি কোনো বিশেষ টান থেকে ও কিছু করেনি। আর সত্যি বলতে উপরের ওই ঘরটায় যেতে আমার ভালো লাগে না। মায়ের ওই পুরনো কাপড় চোপড় রাখার স্টুডিওটা জাস্ট বিচ্ছিরি লাগে, আমার বিচ্ছিরি লাগে। যতবার ওই ঘরের পাশ দিয়ে যেতে হয় আমি তো জাস্ট দৌড় মারি। এই তোর আর তোর বাবার এইসব ন্যাকা বোকা ব্যাপারগুলো না আমি একদম বুঝতে পারি না। মার্গতের সাথে আমি একমত। মরা মানুষ মরেই গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই, এই ব্যাপারটাই তো কেমন যেন ম্যারে ম্যারে লাগে আমার। আমার বরং জীবিত মৃত ব্যাপারটা বেশ ভালো লাগে। বেশ একটা ভূত ভূত ব্যাপার হবে চারিদিকে। আহ, চমৎকার। দেখো, প্রত্যেকেরই তো নিজস্ব পছন্দ অপছন্দ থাকে। আমি আর বাবা ভূত ফুত এসব পছন্দ করি না, একদম না। আর একটা কথা তুমি ভেবে দেখো, মাহকত কিন্তু আমার মায়ের নিজের সন্তান নয়। যদি হতো তবে ওরও আমাদের মতোই ওই ঘরে যেতে অস্বস্তি হতো, কারণ আমার মা ওই ঘরেই মারা যান। হতে পারে। ও কিন্তু আমায় বলেছিল তুই বাড়ি ফিরলে ওকে ডাক দিতে। সোফা ছেড়ে উঠে দরজার দিকে পা বাড়াতেই যাচ্ছিলেন দিদিয়ের, কিন্তু পাস্কাল তাকে বাধা দিল। বাপি, 1 মিনিট দাঁড়াও, তোমাকে খুব জরুরি একটা কথা বলার আছে আমার। আমি তবে পাশের ঘরেই যাই। না, তুমিও বসো। আমি চাই কথাটা হবার সময় তুমি থাকো। বাবাকে যেটা বলবো সেটা তোমারও শোনার দরকার। সে তো বিনয় করেই বলছিস। আমি কোনোদিন ওসব বিনয় ফিনয় কিছু করি না, বুঝলে? বিনয় বস্তুটাই আমার মধ্যে নেই। আর সব থেকে বড় কথা, আমি তোমার থেকে কিছু লুকোতে চাই না। ফ্রেড সামান্য বিব্রত বোধ করলেন। সেটা কি? বলছে যখন বসো। বল পাস্কাল, কি ব্যাপার? আজ সন্ধে ক্লাবে, মানে ওই ক্যাফেতে যাওয়ার আগে আমি একবার পোস্ট অফিসে গিয়েছিলাম। তো কাউন্টারে যে মেয়েটা বসে, মনিক, ও আমাকে বলল, গুড আফটারনুন মিস্টার পাস্কাল।
গত শনিবার আপনাকে যতটা চনমনে লাগছিল আজ কিন্তু তেমন লাগছে না। আপনি কি অসুস্থ? ব্যাস, এটাই বলছিলাম। কিছুই বুঝলাম না। বোঝনি তো? আমিও প্রথমে বুঝতে পারিনি। প্রথমে তো কথাটাই আমি কানই দিইনি, কিন্তু পরে এবার ফ্রেড বলে উঠলেন, আচ্ছা, তোদের মধ্যে সাদৃশ্যটা কি খুব বেশি? কিসের সাদৃশ্য? একদম ঠিক বলেছ আঙ্কেল ফ্রেড। আমরা সদৃশ্য যমজ, আইডেন্টিক্যাল টুইন্স। তুমি আমাকে দেখে মাকসিম ভাবতে পারো, আবার মাকসিমকে দেখে আমি ভাবতে পারো। ও গড! বিষয়টা এবারে অনুধাবন করতে পারলেন দিদিয়ের। একটা আশঙ্কায় ভরে উঠল তার মন। পাস্কাল বলে চলল, আর জানো মেয়েটা আরও কি বলল? বলল গত শনিবার আমি নাকি একটা হ্যাট পরেছিলাম। হ্যাট? প্রথম কথা, গত শনিবার আমি ছিলাম বিছানায় শয্যাশায়ী, আমি বাড়ি থেকে বেরোইনি। অতএব আমার সেই শনিবারে পোস্ট অফিসে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয়ত, মাকসিম জেল থেকে ছাড়া পেয়েছে। আমি নিশ্চিত যে ওর মাথা এখন কামানো, এবং সেই কামানো মাথা ঢাকার জন্যেই ও টুপিটা পরেছে। তুই বলতে চাস যে ও এখানে আছে? নিঃসন্দেহে। কিন্তু এই শহরে ও করছেটা কি? সেইটাই আমিও ভেবে পাচ্ছি না, কিন্তু ও এখানেই আছে, এখানেই। আচ্ছা, শেষ কবে ওর খবর পেয়েছিলি? শুধু এটুকুই জানতে পেরেছিলাম যে ও ছাড়া পেয়েছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে ও তোদের সাথে যোগাযোগ করতে চাইছে। হতেই পারে না? ও আমায় খুব ভালোভাবে চেনে। যা ঘটে তা একবারই ঘটে। আর ও জানে আমার কাছ থেকে ও আর কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। এই বাড়িতেই আর কোনোদিন পা রাখতে পারবে না ও। ভাবতে পারবে না আমার কি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল ক্লাবে গিয়ে। লোকজন চুপচাপ যে যার মতো বসে কাগজ পড়ছে, শুধু কাগজের পাতা উল্টানোর শব্দ আসছিল। ওদিকে ক্যাশিয়ারটা ভেউ ভেউ করে নাকে কান্না কেঁদে যাচ্ছে, আর আমাদের সবার মনের মধ্যে একটা অদ্ভুত উৎকণ্ঠা। ফাঁকা জনশূন্য রাস্তা আর বন্ধ জানালার বাড়িতে ভরা শহরটা যেন বুকের মধ্যে চেপে বসছিল। আমি তার ওপর ভাবছিলাম মাকসিম আবার কোন বদমতলব নিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। রীতিমতো ভয় লাগছিল আমার। কিন্তু মাকসিম কি করতে পারে এখানে? কি করবে ও? দাঁড়াও, শিগগিরই ওর সাথে তোমাদের যোগাযোগ হবে। মার্গতকে একটু সাবধান করে দেওয়া দরকার। না, সেই জন্যই কথাটা তোমাদের আলাদা করে বললাম। ও যেন কিচ্ছু জানতে না পারে। কেন? কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একদম একদম, নিশ্চয়ই। 5 of spades। কিন্তু কি করছে ও এখানে? কি করতে পারে ও? আমি শুধুমাত্র এটাই জানতে চাই। তোমাদের সকলের না এই পেশেন্স খেলাটা শিখে রাখা উচিত। এই ভূতে পাওয়া শহরে এটাই একমাত্র পরিত্রাণ। কিছুক্ষণের জন্য হলেও মনটা বেশ চনমনে করে দেয়। এটা মধ্যযুগ হলে এতক্ষণে লোকজন উঠে পড়ে লাগতো কি করে শহরটাকে ঝাড়ফুঁক করা যায়। উফ, আর নিতে পারছি না। সবকিছুই তো ঠিকঠাক চলছিল, সবকিছুতেই শান্তি ছিল। সত্যি তাই ছিল কি? আমিও ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। সত্যি ছিল কি? তোমায় একটা কথা বলি দিদির, এই শহরটার আসলে অনেক দিন থেকেই শুদ্ধি দরকার। একেবারে প্রলয় নেমে এলে তবেই সেটা সম্ভব। একটা উদাহরণ দিই তোমায়। এই তোমার কথাই ধরো না, তুমি এমন একজন মহিলাকে বিয়ে করলে যিনি তোমার সাথে সংসার করবেন বলে নিজের অভিনয় ক্যারিয়ার ছেড়ে গ্রামে চলে এলেন। ওদিকে তুমি একজন অভিনেত্রীকে বিয়ে করেছো বলে তোমার পরিবার পরিজন সকলেই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তোমার স্ত্রী তার অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া মেয়েকে নিয়ে তোমার কাছে এলো। তারপর সে তোমার যমজ ছেলের জন্ম দিল। তারপর একদিন সে যক্ষা রোগে মারা গেল, আর তুমি সব সম্পত্তি পেয়ে বড় লোক হয়ে গেলে। এ শহর তোমাকে ক্ষমা করে দিল, কিন্তু মার্গতের ক্ষেত্রে কিন্তু কোনোদিনও সেটা হয়নি। ভাবোই না একবার, কেউ জানে না ও কোথা থেকে এসেছে, কি ওর জন্ম পরিচয়। কি ভয়ানক, তাই না? এই আত্মতৃপ্তির শহরটায় একটা বড়সড় আঘাত আসার দরকার ছিল। সব শালা হিপোক্রিটের দল। পুরাণে যে কাজ প্লেগ বা পঙ্গপালের দল করেছে, এখানে এই বেনামি টাইপরাইটার সেটা করে দেখিয়েছে। আর সেই জন্যই এই রহস্যময় পত্রলেখকের প্রতি আমার শ্রদ্ধা এবং সমবেদনা রয়েছে। প্রলয় আসবে। কিন্তু তোমার এই সমবেদনার জেরে পুলিশের তদন্ত নিশ্চয়ই থেমে থাকবে না। না,
তা নিশ্চয়ই নয় যে ক্রিমিনাল তাকে অতি সত্বর গ্রেপ্তার করা দরকার। দেখো, আমি এটা কখনোই বলছি না যে তার কার্যকলাপের পদ্ধতিকে আমি সমর্থন করি, কিন্তু কখনো কখনো মনে হয় যে সত্যিই একজন বিচারকের ভূমিকাই পালন করছে সে, যে বিচারকের এতকাল এই শহরে প্রয়োজন ছিল। ওসব কথা রাখো হে, তোমার আমার পালা যেদিন আসবে সব বুলি বেরিয়ে যাবে বন্ধু। আর মাক্সিম এখানে এসে ঠিক সেই পরিস্থিতিটাই তৈরি করছে। দিদিয়ার, আমার মনে হয় না তোমার ভয় পাওয়ার কোনো কারণ আছে। আমাদের পত্রলেখক এইসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না। এই টাইপরাইটার ভদ্রলোক সেই সব পরিবারকেই টার্গেট করে যাদের বলতে পারো হু হ্যাভ আ স্কেলিটন ইন দ্য কাবর্ড, অর্থাৎ যাদের কোনো গুপ্ত কথা বা লুকোনো কেচ্ছা আছে। মাক্সিমের কথাটা কারো কাছে গোপন নেই। সবাই জানে যে আর্নেস্ট রেনানের বিদ্রোহের সময় ভুল করে পুলিশ ম্যাক্সিমকে গ্রেপ্তার করেছিল। সেই ভুলই বটে। আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। যে গল্প সবার জানা, সে গল্প খুঁড়তে বসে টাইপরাইটার নিজের সময় নষ্ট করবে না। সবাই কিন্তু এটা জানে না যে মাক্সিম এই শহরেই আছে। তা অবশ্য ঠিক, আর ঠিক সেই কারণেই তোমায় নিজের মুখে ব্যাপারটা সকলকে জানাতে হবে। কথাবার্তার মাঝেই সকলের অলক্ষ্যে ঘরে প্রবেশ করলো মাকাত। ওর পরনে এখন একটা আগেকার দিনের মতো দামি বল গাউন। সম্ভবত এটা তার সৎমা জুডিথের একটা থিয়েটার কস্টিউম ছিল। আচমকা সকলকে চমকে দিয়ে সে বলে উঠল, মাই লর্ড! বাকিদের উপর প্রতিক্রিয়া তেমন না হলেও ভয়ানকভাবে চমকে উঠল পাস্কাল। মাগাত ওর পিছন দিক দিয়ে ঘরে ঢোকায় ও আরও খেয়াল করেনি। রেগে মেগে পাস্কাল বলে উঠল, তুই আমায় ভয় পাইয়ে দিলি। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। আসলে তোর শরীরটা এখনো সুস্থ হয়নি, তাই অল্পেই চমকাচ্ছিস, ভয় পাচ্ছিস। ব্যাপারটা কি বলতো? হয়নিই তো। তুই খুব ভালো করে জানিস যে আমি অনেক দিন পর আজ প্রথম বেরোলাম। ক্লাবে খাওয়া দাওয়া করে এসেছি। আসার পথে খুব অন্ধকার ছিল আর ঠান্ডাটাও খুব পড়েছে। আমার মনে হয় জ্বর আসছে। সেটা তো হবারই ছিল। আমি তোকে পই পই করে বারণ করেছিলাম আজ রাতে বেরোতে। আর ওদিককার কি খবর রে? নিশ্চয়ই সবাই কর্নেল বুড়োর মৃত্যুতে ভীষণ বিলাপ করছে, তাই না? হ্যাঁ, অফকোর্স। সালা তোরা না সবাই ইডিয়েট। আমি একদিন ধরে তোর সেবা যত্ন করে সময় নষ্ট করলাম, আর তুই একটু সুস্থ হতে না হতেই কি করলি? ক্লাবে গিয়ে কুমিরের কান্না কেঁদে এলি। মর সালা তুই, নিউমোনিয়া হয়ে মর। তোর শ্রাদ্ধে পর্যন্ত আসবো না, এই বলে দিলাম আমি। হেই মার্গত, তোকে তো লুক্রেজিয়া বর্জিয়ার মতোই লাগছে। ম্যাগনিফিসেন্ট। ভাগ্যিস বললে আঙ্কেল ফ্রেড। পাস্কালের তো চোখেও পড়ে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তাই বুঝি? নিশ্চয়ই তাই। আমার দিকে কখনো তাকিয়ে পর্যন্ত দেখিস না তুই। তুই জানিস যে আমি তোকে মায়ের কস্টিউম পরে দেখতে একদম পছন্দ করি না। আমি কিন্তু ওকে এই কথাটা বলতে বলিনি। তোমার সমস্যাটা কি জানো? তোমাদের এই নাকে কান্না কাঁদাটা না একেবারে অভ্যাস হয়ে গেছে। এদিকে তোর যমজ ভাইয়ের জন্য কাঁদুনি, ওদিকে জুডিথের জন্য কান্নাকাটি। মনে হচ্ছে তোমরা জুডিথ আর কর্নেলের মৃত্যু দুটো গুলিয়ে ফেলছো। জাস্ট ডিসগাস্টিং। না, লুক্রেজিয়া তো এটাই সত্যি। পাস্কাল ভাবে ও খুব মডার্ন, এদিকে পুরনো চিরাচরিত কনভেনশনগুলো ছাড়তেই পারে না। আর আমি তাদের সাথে থাকি না যারা শুধু দিন রাত ক্লিশে কথাবার্তা বলে। এমন সময় হঠাৎ সদর দরজার ঘণ্টি বেজে উঠল। ঘড়ির সময় দেখে সকলেই খুব অবাক। এখন আবার কে এলো? কে কে হতে পারে? হয়তো কে? মানে কেউ না। তবে যেই এসে থাকুক, সে এখনো ঘন্টি বাজাচ্ছে। সকলের মধ্যেই কেমন যেন একটা আশঙ্কার ভাব ফুটে উঠল। শেষে মাগাত বলে উঠল, আরে তোমরা সবাই এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলে কেন? মনে হচ্ছে যেন ভয় একেবারে পাথর হয়ে গেছো। কি ব্যাপারটা কি? মানে এক একটা সব ভিতর ডিম। আই ক্যান্ট বিলিভ দিস। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। গাউনের ঝোলা লম্বা অংশটা উঁচু করে ধরে দরজা দিয়ে বেরিয়ে গেল মাগাত। পাস্কাল বলল, ইস ভগবান, প্রায় বলে ফেলেছিলাম আর কি। হয়তো মাক্সিম। মহিলার গলা পাচ্ছি মনে হচ্ছে। কিন্তু এই শহরে তো রাত 10টার পরে আর কেউ বাড়ি থেকে বেরোয় না। আমার মনে হলো যেন একটা গাড়ির শব্দ পেলাম। মার্গত, আসছি আসছি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তারাও আসছি। সারপ্রাইজ?
কে এসেছে রে? ঘরে ঢুকতে ঢুকতে মাগাত বলল, গেস করো। সোলঞ্জ। কে? সোলঞ্জ। চিনতে পারছো না নামটা নাকি? নিচে দাঁড়িয়ে আছে, আমি ওকে ওপরে আসতে বলেছি। কিন্তু বাপি, তুমি ওনাকে এভাবে নিচে দাঁড় করিয়ে রাখতে পারো না। ফ্রেড, কি করা উচিত বলো তো? ইতিমধ্যে সোলঞ্জকে নিয়ে ঘরে ফিরে এলো মাগাত। সোলঞ্জের বয়স বছর 42 বা 43 হবে, কিন্তু সে এখনো রীতিমতো রূপসী এক রমণী। এসো প্লিজ, এসো ভেতরে এসো। আমাকে এই পোশাকে দেখে খুব অবাক হয়েছো তাই না? এটা জুডিথের, মানে মায়ের একটা পুরনো কস্টিউম, তো ভাবলাম আমি পরি। তোকে খুব সুন্দর লাগছে। ইউ লুক চার্মিং। গুড ইভিনিং দিদি। পাস্কেল, মনে হচ্ছে তোমরা খুব অপ্রস্তুত হয়ে পড়েছ। মনে হয় আমি এত রাতে এসেছি বলে। ওয়েল, আমি জানি এ দেশে, এ অঞ্চলে এই রকম ঘটনা সচরাচর ঘটে না। দিদি, প্লিজ প্লিজ মুখটা ওরকম করে রেখো না। আমি কি তোমাদের খুব ডিস্টার্ব করলাম? না না, একদমই না, একদমই না। যাক, শুনে ভালো লাগলো। কখনোই তোমাদের বিব্রত করতে চাই না আমি। ইনি হলেন আমার একজন পুরনো বন্ধু, মসিও। আলাপ করাতে হবে না দিদির, আমরা একে অপরকে চিনি। গুড ইভিনিং ফ্রেড। গুড ইভিনিং সোলঞ্জ। তোমরা দুজনে দুজনকে চেনো? বিলক্ষণ। যদিও এটা খুব একটা সাজানো সুন্দর শহর নয়, কিন্তু সেখানে একটা পুরনো অট্টালিকা আছে, আর ভাগ্যের ফেরে যদি কেউ সেখানে গিয়ে পড়ে, তবে সেই বাড়ির মালকিনের সাথে তো পরিচয় হবেই। হ্যাঁ, ফ্রেড প্রায় মালে মক্তে আসে। আমাকে কখনো বলনি তো কথাটা? বলিনি, কারণ তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করনি। আর বলবোই বা কেন? আমি রহস্য পছন্দ করি, মার্গতের মতো। বাপি, এরা আমাদের নিয়ে মশকরা করছে। তাই বলছিস? বলতে বাধ্য হচ্ছি, ব্যাপারটা খুবই চমকপ্রদ এবং মজার। বসো। আর প্রথমে তোমাকে দেখে অমন ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম বলে ক্ষমা করো। শোনো দিদির, তুমি নিশ্চয়ই জানো আমাদের সম্পর্কটা শুরু হবার আগে আমি আমার ছেলের সাথে খুব সাধারণ মফস্বলী জীবনযাপন করতাম। তারপর আমার ছেলে ক্লদ প্যারিসের একটা স্কুলে পড়তে চলে গেল, আর আমিও থেকে গেলাম মালে মক্তে। একা একা বাড়ির দেখাশোনা করতে লাগলাম। বেশ ভালোই ছিলাম জানো, কিন্তু তোমার সাথে সম্পর্কটা শুরু হবার পর হঠাৎ মনে হলো কি অদ্ভুত বোকা বোকা একটা জীবনে বেঁচে আছি। এই সিগারেট কেসটা দেখছো, আমি স্মোক করা ধরেছি। হঠাৎ একদিন মনে হলো সস্তার সিগারেট তো বেশ লাগে, তবে খাই না কেন? কেমন যেন সব কিছুর প্রতি একটা অনীহা জন্মে গেল। তার সাথে সাথেই এলো এক চরম ক্লান্তি। একদিন সন্ধ্যায় হঠাৎ কেমন মনে হলো দুটো মানুষ যারা পরস্পরকে চায় অথচ বিয়ে করছে না কেন। তারপর মনে হলো থাক না, কি হবে আর মায়া বাড়িয়ে। আজ এতদিন পরে নিতান্ত প্রয়োজনে পড়ে তোমার কাছে আসতে বাধ্য হলাম। তুমি এখনো তোমার গ্রাম্য উদাসীন্য নিয়ে বাঁচো দেখেই হয়তো সাহসটা করলাম। ওই একটা দোষেই তো সবকিছু গেল, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। আমার উচিত ছিল তোমার সাথে যোগাযোগ রাখা, কিন্তু এই সব এই পাসকালের দোষ। আমার ভুল, আমার ভুল। যা খুশি একটা বলে দিলেই হলো। হ্যাঁ, এই এই- এই ওর জন্য, ওর জন্য, এই মহাগতের জন্য। কে? আমি? এই কি সব ভুলভাল বকছে, পাগল হয়ে গেছে বোধহয়। এটা কারোর ভুল নয়। বাপি, এই তুমি আমায় বলনি যে কোনোদিন যে কোনো পরিস্থিতিতেই যেন আমি আমার মায়ের বাড়িতে অন্য কোনো মহিলাকে অ্যালাউ না করি? বলনি? বলো বলো। সোনজ, ওদের কথা শুনো না। ওরা কি বলছে ওরা নিজেরাই জানে না। আমি আমি একাই এই সমস্ত কিছুর জন্য দায়ী। তুমি একা বাপি? এই পাসকাল তোমাকে বারবার করে বলেনি, তোমার মাথা খায়নি যে জুডিথের বাড়িতে যেন অন্য কোনো মহিলার আগমন না ঘটে? বলো। চাপ, মিথ্যুক। ও নিজে হিংসে মরে যাচ্ছিল যে অন্য কোনো মহিলা এই বাড়িতে এসে সবকিছু পরিচালনা করবে, ওর জায়গাটা চলে যাবে, সেই জন্য। সালা শুয়োর কোথাকার। আমি তোমায় বলছি, দিন রাত ও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতো যাতে আমি বাপিকে বলি তোমায় বিয়ে না করতে। শেষে আমি শুধু ওর মুখ বন্ধ করার জন্যই একথা বলতে বাধ্য হই। ওদের কথা শুনো না। ও হো, ওদেরকে ওদের মতো থাকতে দাও দিদির। বড় মিষ্টি ওরা দুজন। আর সত্যি বলতে
প্রথাগত বিবাহের মতো অদ্ভুত আর দ্বিতীয় কিছু হয় না। আমরা আলাদা আছি, সেটা বোধহয় একদিক থেকে ভালোই হয়েছে। তুমি আমার উপর রেগে নেই তো? একদমই না, তবে রেগে যাব যদি এত সিরিয়াস হয়ে যাও। ওদিকে মাগাত আর পাসকালের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায় আর কি। হ্যাঁ রে হ্যাঁ, হিংসায় তো আমি একেবারে মরে যাই, তাও আবার একজন অন্য মহিলার প্রতি। বাহ, আর হব নাই বা কেন রে? হ্যাঁ, একজন বাইরের মহিলা বাড়িতে এসে আমায় নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর আমি সেটা... তুই আবার কাকে বলছিস? তুই নিজে কি? তুইও সুযোগ পেলে ওই একই কাজ করবি। পরিস্থিতি সামলাতে কথা ঘোরানোর চেষ্টা করলেন ফ্রেড। সোলঞ্জের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, তুমি কি যেন একটা বলছিলে? হ্যাঁ, আমি দিদিয়েরকে খুব জরুরি একটা কথা বলতেই এসেছি। দিদিয়ের, তুমি আমার ছেলে ক্লদকে চেনো তো? ওর এইসবে 15 বছর বয়স হলো। ওর বয়সী আরও অন্যান্য ছেলেদের মতো ও বয় স্কাউটে যোগ দিয়েছে। ভারী মিষ্টি লাগে, সমস্ত ইউনিফর্ম জুড়ে অজস্র ব্যাজে ভর্তি। সে নাকি আবার দলের কমান্ডার, অর্ডার দেয়, র্যালিতে যায়। হঠাৎ একদিন সে আর তার বন্ধু বান্ধবদের এক অদ্ভুত খেয়াল চাপল, তারা নাকি একটা সিক্রেট সোসাইটি বানাবে। নির্ঘাত কয়েকদিন আগে কোনো গ্যাংস্টার ফিল্ম দেখেছিল, আই এম শিওর। সেই থেকেই মাথায় ওই ভূত চেপেছে। যাগে, সংক্ষেপে বলি, বাবু এখন সারাদিন বাইসাইকেলে চেপে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন। জঙ্গলের মধ্যে একটা জায়গায় তাদের গোপন সভার বৈঠক বসছে। দলের নাম শুনবে? ব্ল্যাক মাস্ক। ভাবো একবার, ক্লদ নাকি আবার দলের নেতাদের একজন। সিক্রেট ব্যাপার স্যাপার বটে, কিন্তু বছর 15 একটা ছেলের পক্ষে কোনো কিছুর গোপনীয়তা রক্ষা করা বড়ই দুরূহ ব্যাপার। সারাক্ষণ বকবক করে ব্ল্যাক মাস্কেরই গপ্প করে যাচ্ছে। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। কিন্তু আমি মানে ঠিক... এক মিনিট বলছি। মাস 2 আগে খেয়াল করলাম ক্লদ হঠাৎ খুব চুপচাপ হয়ে গেছে। ওর ঢাক গুড়গুড় ব্যাপারটা যেন খুব বেড়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে স্বীকার করলো যে ওর গ্যাংয়ে একজন নতুন নেতাকে পেয়েছে। সেই নতুন নেতার সাথে তাদের জঙ্গলে দেখা হয়। সবচেয়ে বড় কথা হলো, এই নতুন সদস্য কিন্তু কোনো বাচ্চা নয় বা কিশোর নয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ। জঙ্গলের মধ্যে এক কাঠুরের কুটিরে সে থাকে। এখন তাদের দলের সমস্ত কিছুই লোকটি নাকি পরিচালনা করছে। স্বীকার করছি, আমার বেশ একটু চিন্তাই হচ্ছিল। ক্লদের কোনো ইচ্ছেতেই আমি কোনোদিন সেভাবে বাধা দিইনি, কিন্তু এবার বেশ ভয় পেলাম এটা ভেবে যে ও আর ওর বন্ধুরা এভাবে কোনো বদসঙ্গে না মিশে যায়। তারপর একদিন সকালবেলা ক্লদ আমায় বলল ওদের নতুন নেতার নাকি অসুখ। আমাকে জিজ্ঞেস করলো যদি ও তাকে মালে মখতে নিয়ে আসে তবে আমি কোনো আপত্তি করব কিনা। খানিকটা কৌতূহলের বশেই আমি রাজি হয়ে গেলাম। তুমি বললে বিশ্বাস করবে না দিদির, অবাক হয়ে দেখলাম ওদের সেই চার্মিং দলের নেতাকে। তার শরীরটাকে শুধুমাত্র শরীরের ভগ্নাংশ বলা চলে। বুকে ব্রঙ্কাইটিস, তার ওপর নিউমোনিয়া, গায়ে প্রায় 105 জ্বর। তার পরনে একটা পুরনো ছেঁড়া খোড়া নাবিকদের ইউনিফর্ম। আর সেই লোকটা কে জানো? তোমার ছেলে মাকসিম। মাকসেম? ভগবান! হ্যাঁ, মাকসিম, যে লোকটি আমাদের গেম কিপার, মানে আমাদের পশু পাখি দেখাশোনা করে। তার কটেজে ওর বিশ্রামের ব্যবস্থা করলাম। সেবা যত্ন যা করার আমি নিজের হাতেই করেছি। সারা দিনই ওষুধ আর ওষুধ। ক্লদ ছুটির শেষে যখন স্কুলে চলে গেল, ওকে আমি কথা দিয়েছিলাম ওর নেতা বন্ধুকে আমি সুস্থ করে তুলব। মাকসিম এখনো মালে মখতেই আছে। কিন্তু এই যে অবিশ্বাস্য ব্যাপার। দিদির, এখন তো তুমি জানো যে তোমার ছেলে কোথায় আছে, কিন্তু ঘটনা হচ্ছে গতকালও একবারের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আর এখনো অবধি ফেরেনি। আমার বড্ড চিন্তা হচ্ছে, সত্যি বলতে সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। ফ্রেডের দিকে ফিরে দিদিয়ের জিজ্ঞেস করলেন, তুমি জানতে যে ও... নিশ্চয়ই, আমি সবই জানি। 6 of clubs, queen of hearts. ফ্রেডই আমাকে তোমার সাথে এসে কথা বলতে বলল। আঙ্কেল ফ্রেদের গোয়েন্দা হওয়া উচিত ছিল, তাহলে ওই টাইপরাইটার এতদিনে ধরা পড়ে যেত। বাহ, ভালো আইডিয়া দিয়েছিস তো। কিন্তু আমি ভাবছি ও এখন তাহলে কোথায়? সামান্য ইতস্তত করে সোলঞ্জ বললেন, আমি আসলে ভেবেছিলাম, মানে
আমি আশা করেছিলাম ও এখানেই থাকবে। এখানে কখনো না। তুমি কি ভাবো আমি ভুলে গেছি যে মাক্সিমি ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী? দিনের পর দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা আর ভয়ের মধ্যে ফেলে ওর মাকে খুন করেছে। মায়ের অসুখের সময় একবার দেখতে পর্যন্ত আসেনি, পুরোপুরি এড়িয়ে গেছে, জাস্ট ইগনোর করে গেছে। কিন্তু ও তো নিজেও খুব রুগ্ন ছিল দিদিয়ার। এটা কোনো কোনো অজুহাত হতে পারে না। আহা, নিজের সন্তানকে চোখের সামনে কষ্ট পেতে দেখেই হয়তো তোমার স্ত্রী কষ্ট পেত। মার্গতের কাছে তো শুনেছি মাক্সিমের মৃগীর অসুখ ছিল, ও নাকি ঘুমের মধ্যে হেঁটে বেড়াতো। আরে দূর দূর, ওসব নাটক, অতিরিক্ত স্নেহের ফল। ওর মায়ের কাছে ওর দৌড়ে বেরিয়ে যাওয়া মানেই ছিল স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া। মাটিতে গড়াগড়ি দিলেই ফিটের ড্যামো, আর রাত্রিরে রান্নাঘরে ঢুকে ভাঙচুর করলেই স্লিপ ওয়াকিং। ওর মায়ের প্রশ্রয়ই গোল্লায় গেল। এইগুলো কিন্তু খুব বাজে কথা। এই যে ওকালতি করতে এসে গেছেন। হ্যাঁ, করছি ওকালতি, কারণ আমি চোখের সামনে ওর অ্যাটাকগুলো হতে দেখেছি। আমার এখনো মনে আছে, একদিন রাতে ও ঘুমের মধ্যে হাঁটছিল, তখন বাপি এসে হঠাৎ করে ওকে থাপ্পড় মেরে জাগিয়ে দেয়। জাস্ট ইম্যাজিন! আমার মনে হয়েছিল ছেলেটা শকেই মরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ, তোদের কাছে আমি তো চিরকালই একটা রাক্ষস। হ্যাঁ, আমার তো মায়া দয়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি একবারও সে কথা কিন্তু বলিনি। আমি জানি কখনো কখনো ও নিজের অসুখের সুযোগ নিত, কারোরই বোঝার উপায় থাকতো না কখনো রিয়েল অ্যাটাক হচ্ছে আর কখনো সেলফ নাটক করছে। কিন্তু তুমি যে বললে ও সবসময় নাটক করতো, এটা কিন্তু ঠিক নয় বাপি। আর হ্যাঁ, তোকেও বলছি পাস্কাল, আমি কিন্তু এরকম ঘটনা শুনেছি। তুমি এই ধরনের লোকজনকে পছন্দ করো? আমি সবাইকেই ভালোবাসি। আর মাক্সিমের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে ওর বয়সী আর 5টা ছেলের মতোই নার্ভাস, সিক্রেটিভ, অসৎ, একগুঁয়ে, দুর্বল, কিন্তু তাও ভালোবাসার মতো। হ্যাঁ একদম একদম ঠিক। মাক্সিম ভালোবাসার মতো। হি ইজ লাভেবল। মাগত! আশ্চর্য, আমার যা মনে হয় আমি সেটাও বলতে পারবো না। তুই তো প্রথম বাপির সাথে গলা মিলিয়ে বলেছিলি মাক্সিমকে বাড়ি থেকে বার করে দিতে, বলিসনি? হ্যাঁ বলেছিলাম, কারণ যখন ও এখানে থাকতো তখন আমি ওকে জাস্ট সহ্য করতে পারতাম না, রীতিমতো ঘেন্না করতাম আমি ওকে। কিন্তু এখন ও যখন এখানে নেই তখন আমার শুধু ওর চরিত্রের ভালো দিকটার কথাই মনে আসে, আর কিচ্ছু না। ও, তার মানে তুই বলতে চাস যে আমরা এখানে থাকি বলে তুই আমাদের ঘেন্না করিস, তাই তো? অপছন্দ করিস। এবার বুঝতে পারছি আমার কি করা উচিত। কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল বল বল, কি করবি? বাড়ি ছেড়ে চলে যাবি তাই তো? যা যা, বেরো 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 বেরো, এক্ষুনি বেরো, যা যা যা, গেট আউট অফ দিস প্লেস, যা। দেখে নে আমার আদৌ কিছু এসে যায় কিনা। কে আটকাছে তোকে? হ্যাঁ, কে আটকাছে বল? সারা জীবন চেষ্টা করলেও না তুই মাক্সিমের মতো হতে পারবি না। ননসেন্স। ওর মতো হওয়া খুবই সহজ, জাস্ট গিয়ে অন্য লোকের ঘাড়ে উঠে পড়ো, ব্যাস। পাস্কাল, এই কথাটা নিশ্চয়ই আমায় শোনানো হলো। তা তো অঙ্ক খানিকটা মিলেই যাচ্ছে সোলস। তোমার চোখের সামনে খিদে ঠান্ডায় মারা যাচ্ছিল, তাই তুমি... আমি আর কি বা করতে পারতাম? আমার পুরনো বন্ধুর ছেলে, তার উপর তাকে নিয়ে এসেছিল আমার নিজের ছেলে। সে তো বুঝলাম, কিন্তু তুমি পস্তাবে। কেন? খুব শিগগিরই তুমি খুন হবে আর তোমার বাড়িতে ডাকাতি হবে। ও সব পারে, সব। পাস্কাল, ই তর্ক থাকার। চুপ মাই ডিয়ার সোলন্স, আমি জানি তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু তুমি কি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না? যাই হোক, আমি তোমাকে উপদেশ দেওয়ার কেউ নই। এবার তোমার আগমনের কারণটা যদি একটু এক কথায় বলতে। আমি এসেছি কারণ আমি এই ব্যাপারগুলো আর নিতে পারছি না। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। আর তার উপর তুমি তো জানো আমি মালেমক্তে একা থাকি বলে বরাবরই আমাকে সকলের সন্দেহের দৃষ্টিতে দেখে, সকলের টার্গেট আমি। লোকে ভাবে আমার প্রচুর পয়সা আর আমি চূড়ান্ত হিংসুটে। আর এটাও তো জানো যে এই বেনামি চিঠি আর অজ্ঞাত টাইপরাইটারের ঘটনাগুলো শুরু হবার পর থেকে প্রত্যেকে নিজের নিজের প্রতিবেশীদেরই বেশি সন্দেহ করছে। পুলিশেরও তো তাই মতামত। ঠিকই বলেছ, এইরকম পরিস্থিতিই চলছে। আর এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে লোকজনের ঈর্ষা। বিপদটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছো। একজন 23 বছরের যুবক একজন একাকী মহিলার বাড়িতে লুকিয়ে আছে, যে মহিলাকেই অনেকে সন্দেহ। আমি বুঝতে পারছি। ব্যাপারটা আমার ভালো লাগছে না। এটা ঠিক যে মাক্সিম কারো সাথে পাঁচে থাকে না,
আর আমার যে দারোয়ান আছে সে মরে যাবে, তবু আমার বিরুদ্ধে একটাও কথা বলবে না কোথাও। কিন্তু সমস্যাটা হচ্ছে মাক্সিম বাড়ির চৌহদ্দি থেকে বেরোতে শুরু করেছে, আর সেটাই না ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং তাই হয়েছে। লোকজন ওকে দেখেছে এবং শুধু তাই না, ওকে আমি ভেবে ভুলও করেছে। ঠিক ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম, আর সেই জন্যই তোমাদের একটু সতর্ক করে দিতে এলাম। কিন্তু তুমি নিশ্চয়ই ওকে নিজের কাছে রেখে দেবে না? আর কোথায় যাবে ও? ও তো এখনো খুবই দুর্বল। ওই কি তোমাকে এখানে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ কি না? গুড গড, না! ও এটা জানতে পারলে একেবারে তুলকালাম কাণ্ড ঘটাবে। ও কথাটা বলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন সোলঞ্জ। বললেন, ও খুব কষ্ট পাবে যদি জানতে পারে। তাহলে এটা পুরোটাই তোমার আইডিয়া? হ্যাঁ, পুরোটাই। সেক্ষেত্রে তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমার পরিবারের জন্য এতখানি ভেবেছো। আরেকটা কথা মাই ডিয়ার সোলঞ্জ, নিজেকে একটু সাবধানে রেখো। যে মানুষটিকে নিয়ে এত কথা, সে আসলে একটি মাথা গরম, মানসিক ভারসাম্যহীন উন্মাদ। সে আর যাই করুক না কেন, লোকে কিন্তু তার পক্ষেই কথা বলবে। বলা হবে ও নিজের কাজকর্মের জন্য দায়ী নয়। কাজেই নিজেকে রক্ষা করার দায়িত্ব তোমার নিজেরই। এটা আবারও খুব স্পষ্ট করে বলছি, ওর সাথে আমাদের কোনো রকম আপোষের সম্ভাবনা নেই, কখনো না। আই মিন ইট। এমন করে বলছো যেন এই কথাটা বলে খুব গর্ববোধ করছো। আমি মনে হয় কারো কাছে কোনো উপদেশ চাইনি। ফ্রেড তার বন্ধুর কথার কোনো প্রতিবাদ করলেন না, শুধু মুখ নামিয়ে চাপা হাসলেন। এবারে ঘড়ির দিকে চোখ পড়তেই ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন সোলঞ্জ। হ্যান্ডব্যাগটা হাতে তুলে নিয়ে বললেন, এ বাবা, কখন এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এরকম সময় তোমাদের বিরক্ত করার জন্য ক্ষমা করো। এবার আমার যাওয়া উচিত। দেখি মাক্সিমের কোনো খবর পাই কিনা। হঠাৎ কি মনে হতেই সকলকে চমকে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো পাস্কাল। কিন্তু আই, তোর আবার কি হলো? পেট ব্যথা করছে নাকি? এক মিনিট। কি হয়েছে? সোলঞ্জ, তোমার ছেলে ক্লোদ এখনো হাফ প্যান্ট পরে, তাই না? কেন বলতো? হ্যাঁ। আর ক্লোদ যখন মাক্সিমকে তোমার বাড়িতে নিয়ে আসে, তখন কি মাক্সিম ছেঁড়া জামা কাপড় পরেছিল? একটা শতচ্ছিন্ন পুরনো নেভাল ইউনিফর্ম। হ্যাঁ। আর এখন ও যে স্যুটটা পরে, যেটা দেখে পোস্ট অফিসের মেয়েটি ওকে আমি ভেবে ভুল করেছিল, সেটা কি একটা প্রিন্স অফ ওয়েলস কাপড়ের তৈরি স্যুট? ভেবে বলো তো। হ্যাঁ, যতদূর মনে পড়ছে। বুঝতে পারছো বাপি? বুঝতে পারছো কেসটা কি? ভাবতে পারছো? আমি তো ভাবলাম তুই ওকে ওটা দিয়েছিস। আমি দিয়েছি? আমি? মাগত, কথাটা শুনছিস তো? তো আমার একটা প্রিন্স অফ ওয়েলস কাপড়ের নীল স্যুট আর একটা সফট ফেল্ট হ্যাট হারিয়ে গেছে। সেদিন তুই আমায় গপ্প দিয়েছিলি যে সেগুলো নাকি আয়রন করতে পাঠিয়েছিস। তার মানে এখন মাক্সিম ওগুলো পরে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তুই ওকে ওগুলো দিয়েছিস, তার মানে তোর সাথে নিশ্চয়ই ওর দেখা হয়েছে। অল রাইট। এভাবে অসভ্যের মতো চেঁচানোর কোনো দরকার নেই, ওকে? হ্যাঁ, আমার সাথে মাক্সিমের দেখা হয়েছে, আর আমি ওকে তোর একটা পুরনো স্যুট আর টুপি দিয়েছি। তো সো হোয়াট? ওটা মোটেই পুরনো ছিল না, পুরো নতুন ছিল ওগুলো। পুরনো হোক বা নতুন, আমি ওকে ওগুলো দিয়েছি, আর তার জন্য আমি গর্বিত। তাই না রে? দেখেছো ভাবি, দেখেছো? শুধু তুমি আর আমিই জানতাম না যে মাক্সিম এই শহরেই আছে, এবং আমরাই শুধু ওকে দেখিনি। এতক্ষণ যখন আমরা আশঙ্কা করছিলাম ও কোথায় আছে, কি করছে, তখন আমাদের ডিয়ার মাহগত ওকে আমার জামা কাপড় দিয়ে দিচ্ছিল। এই শোন, এত রং চড়িয়ে কথা বলার কোনো দরকার নেই। আমার সাথে ওর মাত্র একবারই দেখা হয়েছে, আর তখনই ওকে আমি স্যুটটা দিয়েছি, বুঝেছিস? এটা সত্যি দিদির। আমি ভেবেছিলাম ওরা হয়তো তোমাকে না জানিয়ে ওকে জিনিসগুলো দিয়েছে। আরে তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। মার্গত, এটা কি সত্যি যে তুই মাত্র একবারই মাক্সিমের সাথে দেখা করেছিস? কোথায় দেখা হয়েছিল তোদের? তুমি যখন ভালোভাবে জিজ্ঞাসা করছো তখন বলছি। 2 মাস আগে মাক্সিম আমায় ফোন করে, তখন আমি ওকে এই বাড়িতেই আমার স্টুডিওর ঘরে দেখা করতে বলি। রাত্রেবেলায় পিছনের দিকের সিঁড়িটা দিয়ে ও এসেছিল। আমাকে না বলে এই বাড়িতে মাক্সিমের সাথে দেখা করা তোর উচিত হয়নি। এটা জিজ্ঞেস করছো না কেন যে কতবার দেখা করেছে? আমি জানতে চাই কতবার দেখা করেছে। আমার তো মনে হচ্ছে আমরা পুরো কাহিনীর সিকি ভাগও জানি না। এই, একদম ওর পেছনে লাগবি না। ক্ষতিটা কি করেছে ও? ক্ষতি? পাস্কাল,
পাস্কাল, তোর বাবার হয়তো মাক্সিমকে অপছন্দ করার বা তাকে বাড়ি থেকে বার করে দেওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার মনে হয় ওর যমজ ভাই হিসেবে ওকে এইভাবে ঘৃণা করার বা এইভাবে ঝামেলা পাকাবার কোনো অধিকার তোর অন্তত নেই। শোনো আঙ্কেল ফ্রেড, ইম্পসিবল, শাট আপ পাস্কাল, শাট আপ। তুমি একদম ঠিক বলেছো গো আঙ্কেল ফ্রেড। সোলঞ্জের কাছে এগিয়ে এসে ওর হাত ধরে মাকাত বলল, মাদাম, আমার তরফ থেকে আমি তোমায় অভিনন্দন জানাতে চাই। আই কনগ্রাচুলেট ইউ। মাক্সিমের জন্য তুমি যা করেছো, আর যে সাহস নিয়ে এই সমস্ত ফালতু লোকজনের সামনে এসে দাঁড়িয়ে সবকিছু স্বীকার করেছো, তার কোনো তুলনা হয় না গো। মে দে অল গো টু হেল। এদের সকলের নরকে যাওয়া উচিত। মার্গত, শুধু একটাই চিন্তা মাদাম, চারিদিকে যেসব লোকজন আড়ি পেতে আছে, তারা তোমার এই গোপন কথা জানতে পারলে যে ঠিক কি করবে তা একমাত্র ঈশ্বরই জানেন। এই বিষয় নিয়ে আর নতুন করে কোনো কথা বলিস না, অনেক হয়েছে, অনেক। জাস্ট চুপ কর তোরা। আমি ওই বিষয়ে কিচ্ছু ভাবতে চাই না, কিছু না। আমি কাল একবার মালেমক্তে যাব, যদি কোনো নতুন খবর থাকে বা তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়। থ্যাংক ইউ। স্বীকার করছি, এই টাইপরাইটার আমাকে সত্যি একটু ভাবাচ্ছে। যদি আমি একজন গোয়েন্দা হতাম, তবে কি হতো? তাহলে কিছু কিছু ঘটনা বা তথ্য আমাকে সত্যি ভাবাতো। কিরকম? এই যেমন ধরো এই বড় হাতের এমগুলো। আচ্ছা, তোমরা কেউ খেয়াল করে দেখেছো কি যে পত্রলেখক যেখানে এম লেখেন সেগুলো সব বড় হাতের হয়? হতে পারে যে মেশিনটা ব্যবহার তিনি করছেন সেটা হয়তো খারাপ, তাই যতবার তিনি এম প্রেস করেন ক্যাপিটাল এম পড়ে। স্মল এমটা হয়তো কাজ করে না, কিন্তু আমার তা মনে হয় না। আরে বাস, এ তো পুরো ভ্যান ডাইনের গোয়েন্দা গল্পের মতো হচ্ছে। বলতে থাকো আঙ্কেল ফ্রেড, বলতে থাকো। আমি নিশ্চিত এটা একটা সিগনেচার। সম্ভবত এই রহস্যময় ইনফর্মারের নাম এম দিয়ে শুরু। সে প্রত্যেক বাক্যই হয়তো ইচ্ছাকৃতভাবে নিজের নামের একটা ট্রেস রেখে যাওয়ার জন্যই ক্যাপিটাল এম লেখে, কখনো বা হয়তো মনের খেয়ালই লেখে। একটা চিঠির কিছু অংশ মনে পড়ছে। মাদাম, এইভাবেই শুরু হচ্ছে চিঠিটা। মাইন্ড মাই মনিশন ডাজ নট বিকাম অ্যান ওমেন অফ ইউর মিসফরচুন। Don't meddle with the police or mediate between them and my mission. This is my last message. সব জায়গাতেই শুধু ক্যাপিটাল এম। আর কেনই বা মনিশন শব্দটা ব্যবহার করেছে যেখানে ওয়ার্নিং শব্দটা খুব ভালোভাবেই ব্যবহার করা যেত? একটা ছোট হাতের এম কিছুই মিন করে না, কিন্তু এই বড় হাতের এম এটা খুনিকে বেশ একটা প্রোফাইল দেয়, একটা ট্রেডমার্ক, একটা বিশেষ ধরনের ম্যানার। এটা ওর ভাবমূর্তিকে আরো ভয়ানক আর নিষ্ঠুর করে তোলে। ম্যালোভেলেন্ট, মিসচিফ মেকার। দেখেছো কিরকম আকর্ষণীয় হয় ব্যাপারটা? কিন্তু আমি হলপ করে বলছি, ওর এই অভ্যাসটাই কিন্তু ওর কাল হয়ে দাঁড়াবে। এটা ওর বোঝা উচিত যে অতিরিক্ত বাহাদুরি কিন্তু কখনোই ভালো নয়। চোখ বন্ধ করে একবার ভাবো না, তোমরা কল্পনা করতে পারছো না এই লেখককে শহরের কোনো একটা অংশে কোনো নিভৃতে বসে সে টাইপ করে চলেছে। আমি যেন স্পষ্ট কল্পনা করতে পারছি, এমনকি প্রত্যেক লাইনের শেষে বেলের আওয়াজটাও শুনতে পাচ্ছি। গতকাল রাতে জানো তো, পেছনের একটা সরু গলি দিয়ে হেঁটে আসছিলাম আমি। একটা বাড়ির জানলা খোলা ছিল, আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ টাইপ করছে। এক মুহূর্তের জন্য না আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল এই লোকটাই সেই খুনি নয় তো। ফ্রেদের কথা শুনতে শুনতে সকলেই কেমন যেন বিহ্বল হয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ নীরবতার পর অবশেষে দিদিয়ের বলে উঠলেন, চমৎকার। আমার তো বাড়ি ফিরতেই ভয় লাগছে। উফ, আঙ্কেল ফ্রেড কি বললে গো! ফাটাফাটি, পুরো পুরো ভ্যান ডাইনের গল্পের মতো। তোমার কিন্তু পুলিশে চাকরি করা উচিত ছিল। তুমি সত্যি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। ফ্রেড ঠিকই বলেছে, এই ব্যাপারটা সত্যি অসহ্য হয়ে উঠছে। এমনকি আমার ফ্যাক্টরিতেও শ্রমিকরা একজন আরেকজনকে সন্দেহ করছে। আরে না, এতটা ভেবো না। আঙ্কেল ফ্রেড খুনের কথা বলেছে ঠিকই, কিন্তু এতখানিও বলেনি। না, কিন্তু অলরেডি 4 জন নিজেকে শেষ করে দিয়েছে।
আর তুমি বলতে চাইছো যে ওগুলো পরোক্ষভাবে খুন? একদমই তাই। যত তাড়াতাড়ি এর শেষ হয় ততই ভালো। যাকে আমাদের এবার নিজেদের মধ্যে ফিরে আসাই উচিত। আলোচনাটা বড্ড ভারী হয়ে যাচ্ছে। আমি এবার বাড়ি যাই, কাল দেখা হবে ফ্রেড। দিদিয়ার, আশা করি তুমি আমার উপর খুব রাগ করে থাকবে না। হ্যাঁ, আমি তোমার উপর একটু রাগ করে নেই সোলাঞ্জ, বরং আমি তোমার জন্য উদ্বিগ্ন, চিন্তা হচ্ছে তোমার জন্য। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। গুড নাইট মহাগত। গুড নাইট দিদিয়া। দরজার কাছে গিয়ে একবার থমকে দাঁড়ালেন সোলঞ্জ, তারপর ঘুরে ফ্রেডকে উদ্দেশ্য করে বললেন, বাই দ্য ওয়ে ফ্রেড, মাহলে মক্ত, তোমার জন্য আর একটা এম। গুড নাইট। পাস্কাল আর সোলঞ্জ বেরিয়ে যেতেই ফ্রেড আবার পেশেন্স খেলায় মন দিলেন। এই পাস্কাল, তুই এরকম পাগল ছাগলের মতো কেন করছিস? কি হচ্ছে এগুলো? মানে যা বললাম তাই। সোলঞ্জের আশাটা বড় অদ্ভুত লাগলো। হ্যাঁ, কিন্তু খুবই অর্থপূর্ণ এবং তথ্যপূর্ণ। এক কথায় সোলঞ্জ হলো মাক্সিমের প্রেমিকা। তুই কি পাগল? বাপি, তোমার কি মনে হয়? হ্যাঁ, কি জানি, ঠিক বুঝে উঠতে পারছি না। আমি নিশ্চিত সোলঞ্জ আর মাক্সিম একসাথে থাকছে। দে আর লিভিং টুগেদার। তোর সবসময় ওরকমই মনে হয়। যেহেতু একজন ভদ্র মহিলা দয়াবশত মাক্সিমকে নিজের বাড়িতে থাকতে দিয়েছে, তাই তোর কাছে সে খুব খারাপ হয়ে গেছে, তাই না? আমি তো একবারও সোলঞ্জকে খারাপ বলিনি। আমি শুধু বলেছি সোলঞ্জ আর মাক্সিম একসাথে থাকছে। আর মাক্সিম বাড়ি না ফেরায় সোলঞ্জ এতটাই অস্থির হয়ে পড়েছিল যে থাকতে না পেরে ওর খবর জানতে এখানে এসে পড়েছিল। এটাই হতেও পারে। এটাই হয়েছে। আমি এবার পাগল হয়ে যাব। তো তুই মনে করিস মাক্সিম সোলঞ্জকে ভালোবাসে? হ্যাঁ? না, একবারও না। আমি বলতে চাইছি ওরা একসাথে এক বিছানায় শোয়, দ্যাটস অল। আমি এটাই বলতে চেয়েছি। হয়েছে? এটা এটা হতেই পারে না। আমি বিশ্বাস করি না। কেন 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 হতে পারে না শুনি? কেন? কারণ কারণ সোলঞ্জ ঠিক মাক্সিমের টাইপের নয়। তবে কে মাক্সিমের টাইপের সেটা জানতে পারি? আমি। এত বড় কথা? হতে পারে, কিন্তু এটাই সত্যি। আমার মুখের উপর এত বড় কথাটা তুই বলতে পারলি? তুই তো বলিস যে আমি তোর টাইপের, তাহলে মাক্সিমের টাইপের হতে পারবো না কেন আমি? আর ও নিশ্চয়ই আমার তুলনায় আরো বেশি তোর মতো। তোদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই পাস্কাল, ভুলে যাস না তোরা যমজ। তুই জানিস তুই কি বলছিস? নির্বোধ কোথাকার। এমনকি যখন কোনো ইডিয়ট কোনো সায়ামিস টুইনকে বিয়ে করে, তখনও সে ওই যমজ বোনদের এক বোনকেই বিয়ে করে। একসাথে দুজনকে বিয়ে করা যায় না। আর যদি করে তাহলে দ্বিতীয় জন হলো একদম রিয়েল স্লিপিং পার্টনার, তাই তো? বাপি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত বাজে কথাগুলো শুনছো তুমি? আরে আরে, এত উত্তেজিত হচ্ছিস কেন? এতদিনেও মার্গতকে চিনলি না? বুঝতে পারছিস না ও তোকে টিজ করছে? ও শুধুমাত্র তোকেই ভালোবাসে। কিন্তু ও মাক্সিমকে বেশি পছন্দ করে, আমি শিওর। এতই যদি শিওর হয়ে থাকিস তাহলে থাক, দেখবি আস্তে আস্তে এই ধারণাটাই না তোর অভ্যাস হয়ে যাবে। দেখেছো? তুই কিন্তু যেচে ঝামেলাটা বাড়াচ্ছিস। তুমি ভাবছো ও ইয়ার্কি মারছে? হ্যাঁ, আমি তোমাকে বলছি ও ইয়ার্কি করছে না। ও যদি সত্যি মনে করতো যে মাক্সিম সোলঞ্জকে ভালোবাসে, তাহলে রাগে হিংসে ও এখন পাগল হয়ে যেত আর এক্ষুনি মালে মক্তে ছুটতো। কিন্তু মাক্সিম তো মালে মক্তে নেই। মাক্সিম সোলঞ্জকে ভালোবাসে না। সেটা তুই কি করে জানলি? এখন তো মনে হচ্ছে তুই ওর প্রেমিকা। ইউ আর দ্য ওয়ান। কি যাতা বলছিস রে? তুই নিজেই জানিস না কি বলছিস। মাক্সিম সোলঞ্জকে ভালোবাসে না। না 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 না, কিছুতেই না। চুপ কর। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, জ্বর লাগছে। তোমরা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, নাহলে আমার আবার সে আগের মতোই অবস্থা হবে। কিন্তু জ্বরটা মনে হয় রিল্যাপস করছে। সব 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 সালা এই মাকতের জন্য। সালা নিজে পাগল আর আমাকেও পাগল করে ছাড়বে। রিয়েলি? ভুল করছিস পাস্কাল, আমি তোকে পাগল করছি না। তুই অলরেডি পাগল, ম্যাড।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ আর জেলাস। যথেষ্ট হয়েছে। একবার ওই মাক্সিমকে খুঁজে বার করি, তারপর সালা টুটি টেনে ছিঁড়ে ফেলবো ওর। তখনই তোর সব জারিজুরি ফাঁস হয়ে যাবে, সব। মাগাত শুধুমাত্র নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকায়। ওর এই ঔদাসীন্যে আরও রেগে যায় পাস্কাল, হয়তো কিছুটা আহতও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওইভাবেই কাঁধ ঝাঁকা, শ্রাক লাইক দিস। আমি জ্বরে মারা গেলেও তো তোর কিচ্ছু যায় আসে না। হুঁ। আমি বেরোলাম। খবরদার, কোথাও যাবি না তুই। আমি বেরোবই। ওই মাক্সিমটাকে ধরে ওর গলা টিপে সত্যিটা যতক্ষণ না উগড়ে আনছি আমার শান্তি নেই। আরে গেল গেল, ধর 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 শিগগিরি। না, কিন্তু শোনো আঙ্কেল ফ্রেড, তোমাকে একটা কথা বলি, কিন্তু কথাটা একটু কানে কানে বলা দরকার। কাছে এসে ফ্রেদের কানে কানে কি যেন বলে গেল মাগাত। কথাটা শুনে একটু চিন্তা করে ফ্রেদ বললেন, হ্যাঁ, হতেও পারে। আবার কিসের গোপন কথা? মার্কত যা বলছে তা যদি সত্যি হয়, তবে আমার মনে হয় নিশ্চিন্তে ঘুমোতে যাও। পাস্কালকে নিয়ে আর কোনো চিন্তা নেই, ওর দেরি হবে না। ও ঠিক আছে, তবে গুড নাইট ফ্রেড। গুড নাইট দিদি। আর ঘর থেকে বেরিয়ে নিজের শোবার ঘরের দিকে চলে গেলেন দিদিয়ার। সারা সন্ধ্যের ঘটনায় এমনিতেই তার মাথা ভনভন করছে, একটু শান্তিতে ঘুমানো একান্ত প্রয়োজন। মাগাতের দিকে ফিরে ফ্রেদ এবার বললেন, মার্গত যা তো, এই পোশাকটা এবার একটু বদলে আয়, যা। তারপর নিজে ঘর থেকে বেরিয়ে গেলেন। যদিও আবারও ফিরে এলেন পর মুহূর্তেই। মাগাত বলল, ঠিক আছে, আমি এখনই গিয়ে একটা ড্রেসিং গাউন পরে আসছি। আর তুমি তো এই পাশের ঘরেই থাকবে, দরজাটা খোলা রেখো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে। আর ততক্ষণ তুমি তাস খেলতে থাকো। কতক্ষণ লাগবে তোর? আরে একটু ধৈর্য ধরো। ফ্রেদ একা একা বসে পেশেন্স খেলতে লাগলেন, কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তরই তিনি খেলা থামিয়ে কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর কৌতূহল চাপতে না পেরে সোফা ছেড়ে উঠে গিয়ে দরজার কাছে আড়ি পেতে কিছু যেন শোনার চেষ্টা করলেন। তারপর হঠাৎই অন্য দরজা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন সিঁড়ির দিক থেকে নেমে আসছে। হ্যাঁ, মাগাত নেমে আসছে, কিন্তু সে একা নয়। তার পিছন পিছন ধীর পায়ে নেমে আসছে অবিকল পাস্কালের মতো দেখতে এক যুবক। তার পরনে বর্ষাতি আর মাথায় বড় একটা ফেল্ট হ্যাট। সিঁড়ি থেকে নেমে ঘরে এসে ঢুকলো দুজনে। ঘরে ফ্রেদ নেই দেখে হাতের ইশারায় যুবককে ঘরে ডেকে নিল মাগাত। বলল, মাক্সিম, জলদি নেমে আয়। জানিস, আমি খুব চাইছিলাম যাতে তুই আসিস। সোলংশ একটু আগেই এখানে এসেছিল। সেই যুবক এবার টুপি খুলতেই দেখা গেল সে মাক্সিম নয়, সে পাস্কাল। মাক্সিম নয়, এটা আমি। এতে হাসির কি হলো? ওলে বাবালে, আমার মিতি। একেবারে হাতে নাতে তোকে ধরেছি, হাতে নাতে। কিরকম? সত্যি করে বলতো, তুই এইমাত্র আমাকে মাক্সিম বলে ভাবিসনি? তারপর সিঁড়ি দিয়ে নেমে তোর ঘরে আসার জন্য ডাকিসনি? তারপর বলিসনি যে সোলংশ একটু আগে এসেছিল? এই তো বললি। ওলে বাবালে, সোনাম সোনাম। তুমি আমাকে একবারের জন্য বোকা বানাতে পারোনি চাঁদু। আমার জন্য কোনো ফাঁদ পাতা হোক, সেটা আমি অত্যন্ত ঘৃণা করি। তাই আমি নিজেই একটা ফাঁদ পেতে ফেললাম, বুঝলি? মাই ডিয়ার পাস্কাল, আমি যদি তোকে মাক্সিম ভাবতাম তবে তোকে নিচে নিয়ে আসতাম না, ওখানে দাঁড়িয়েই কথা বলতাম। তার মানে ওইখানেই তোরা দেখা করিস, তাই তো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে এইভাবে ঠকাচ্ছিস তুই? হ্যাঁ, এইভাবে ঠকাচ্ছিস? একদম বাজে কথা বলবি না পাস্কাল, সবকিছুর না একটা সীমা আছে। আমার বলার অধিকার আছে। আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম না? বাসতাম না? আমি তোকে ভালোবাসি পাস্কাল। তাহলে আমাকে এভাবে ট্রিট করিস কেন? হ্যাঁ, এভাবে ট্রিট কেন করিস আমাকে? আরে বাবা, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিলি। ভাবলি যে এক দরজা দিয়ে বেরিয়ে অন্য দরজা দিয়ে মাক্সিম সেজে আসবি, তারপর আমায় হাতে নাতে ধরবি। তো আমি ভাবলাম। যাই হোক, আমি তোকে বিশ্বাস করি না। কি বিশ্বাস করিস না?
আমি বিশ্বাস করি না যে একটু আগে তুই আমাকে চিনতে পেরেছিস। আমি পুরো জানি যে তুই আমাকে মাক্সিম বলেই ভেবেছিলি, আর এখন বিপদে পড়ে তুই ভুলভাল বোঝানোর চেষ্টা করছিস। তাই বুঝি? আমি তোকে সত্যি বলছি, আমি শুধু তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর বিশ্বাস না হয় তুই আঙ্কেল ফ্রেডকে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস। তুই যখনই বেরিয়ে গেলি তখনই বুঝলাম যে আসলে তুই কি করতে চাস, আর আমি সেটা আঙ্কেল ফ্রেডকে বললাম। আমি খুব ভালো করে জানি যে গায়ে জ্বর নিয়ে এত রাতে রাস্তায় বেরোনোর ছেলে তুই অন্তত নোস। এই কথা সত্যি কিনা সেটা শিগগিরই জানতে পেরে যাব। 1 মিনিট দাঁড়া, আমার মনে হয় 2-1টা বিষয় আমাদের মধ্যে এক্ষুনি পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আবার নতুন করে ভুলভাল কথা বলে আমাকে আটকে রাখছিস, যাতে আমি আঙ্কেল ফ্রেডকে জিজ্ঞেস করতে যেতে না পারি, তাই তো? উফ, তোর এই ন্যাকা ন্যাকা ছেলে মানুষগুলো বন্ধ কর পাস্কাল। আঙ্কেল ফ্রেড ঘুমিয়ে আছে, কাল সকালে যা জিজ্ঞাসা করার করে নিস। এখন একটা খুব সিরিয়াস কথা বলার আছে আমার, আর সেটা ইয়ার্কি নয়। কি নিয়ে? মাক্সিম? মাক্সিম, তুই, আমি, আমাদের 3 জনকে নিয়েই। ও আচ্ছা, বাকিটা কি বলবি তা তো আমি বুঝতেই পেরে গেছি। না, পারিসনি। আগে শোন তো আমার কথাটা। কথাটা হলো, আমি তোর চাল চলন স্বভাব এগুলো কোনোটাই পছন্দ করি না পাস্কাল। আমি কথার মাঝখানে কথা বলবি না। তো যেটা বলছিলাম, তোর স্বভাব চরিত্র চাল চলন আমার একদম ভালো লাগে না। তুই আমাকে ভালোবাসিস আর আমিও তোকে ভালোই বাসি, কিন্তু তার মানে এই নয় যে তুই একজন হিংসুটে প্রেমিক বা স্বামীর মতো আচরণ করবি। আমি সেটা মানতে পারবো না পাস্কাল। আমি তোর মতো মাক্সিমকে ঘৃণা করি না, আর শুধুমাত্র এই কারণে তুই আমার সাথে এই ধরনের আচরণ করতে পারিস না পাস্কাল। মাক্সিম হলো একটা শুয়োর, জাস্ট একটা জাত শুয়োর। সত্যি কি তাই? এটা নিশ্চয়ই তুই বলবি না যে মাক্সিম একজন সত্যবাদী ধার্মিক সাধু পুরুষ, a saint like figure? হ্যাঁ, বাজে কথা বলিস না পাস্কাল। মাক্সিম আজ অবধি যা যা অন্যায় করেছে সেগুলো তুই যেমন জানিস তেমনি আমিও জানি, কিন্তু ওর মধ্যে কিছু একটা আছে, একটা ভয়ঙ্কর সুন্দর রহস্য, একটা রোমাঞ্চ তৈরি করার ক্ষমতা, একটা রহস্য, একটা মানে এই জিনিসটা তোর মধ্যে নেই, একদম নেই, তোর মধ্যে একদম নেই। বাহ, বেশ মন মজেছে দেখছি। হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে বেশ ভালোই ফাঁসিয়েছে তোকে। সবকিছু মিথ্যে নয়, আমি জাস্ট ফ্র্যাঙ্কলি তোকে সব বলছি। মাক্সিমের মধ্যে না এমন কিছু একটা আছে যেটা আমার খুব ভালো লাগে। মাক্সিম যেন সবসময় নতুন, মানুষটা সবসময় প্রতি মুহূর্তে যেন নতুন, প্রতি মুহূর্তেই যেন ওকে নতুন করে জানতে হবে, এক একটা নতুন নতুন সারপ্রাইজ। ঠিক ঠিক এরকমই একটা মানুষকে আমি নিজের জীবনে চাই। তোর সাথে সবকিছুই খুব অবভিয়াস পাস্কাল, খুব একঘেয়ে। তুই কোনো কিছু করার আগেই বলে দেওয়া যায় তুই ঠিক কখন কি করতে চলেছিস, কিছু বলার আগেই বলে দেওয়া যায় তুই কখন কোন কথা বলবি, এমনকি কখন তুই রাগে অন্ধ হয়ে দরজায় দুমদাম করে লাথি মারবি তাও বলে দিতে পারি আমি। কিন্তু মাক্সিমের সাথে ব্যাপারটা পুরো আলাদা। আমি কখনো বুঝতেই পারি না ও কখন কি করবে, কখন ওর মাথায় কি মতলব খেলছে। কোনো মৃগী রোগী বা স্লিপ ওয়াকারকে দেখলে হঠাৎ যেরকম একটা ভয় অথচ আকর্ষণের অনুভূতি হয়, মাক্সিমকে দেখলে আমার ঠিক সেরকমই হয়, ঠিক সেরকম। না না, তা বলে তুই এটা ভাবিস না আমি চাই তোর ফিটের ব্যায়াম হোক, মানে তুইও ঘুমের মধ্যে হাঁটতে শুরু কর। না, একদমই সেটা নয়। কিন্তু আমরা পরস্পরকে ভালোবাসি বলে সবকিছু একেবারে গ্রান্টেড, এটা ভেবে নেওয়াও ঠিক নয় পাস্কাল। আচ্ছা পাস্কাল, তুই আর একটু রেসপন্সিভ, আর একটু অ্যাট্রাকটিভ হতে পারিস না, আর একটু আকর্ষণীয়? মানে আমি বলতে চাইছি, তুই এত কাঠখোট্টা কেন, কেন এত নিয়মের পরাকাষ্ঠা তুই সবসময়, কেন এত ভালো ছেলে তুই? তোর এই ভালো ছেলের ভাবমূর্তিটা ধরে রাখা কি খুব জরুরি? তোর এই ভালো মানুষের শূন্য সাদা দেওয়ালটায় গিয়েই তো আমার সমস্ত ভালোবাসা, সমস্ত আবেগ ধাক্কা খেয়ে ফিরে আসে পাস্কাল। আমি আর কি মারছি না, আমি আমার সব কথা তোকে যতটা স্পষ্ট করে বলা যায় তার চেষ্টাই করছি। তুই আমার কাছে এলে আমার খুব অস্বস্তি হয় রে পাস্কাল। আই ফিল ভেরি কোল্ড। তোর হাজার একটা খুঁতখুতুনি অভ্যাসে আমার ক্লান্ত লাগে। আমি এরকম ফিল করতে চাই না রে। আমি তোর মধ্যে একটা রহস্য পেতে চাই, আমি তোকে ভালোবাসতে চাই পাস্কাল। Why don't you understand my feeling, পাস্কাল? তুই কেন বুঝতে পারিস না আমি কি চাই?
আমি তার মানে তুই আমাকে আর ভালোবাসিস না, তাই তো? উফ, ঈশ্বর, ঠিক যা ভেবেছিলাম তাই। জানতাম, আমি জানতাম তুই ঠিক এই কথাটাই বলবি। নির্বোধের মতো কথা বলিস না পাস্কাল। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আর সত্যি বলতে মাঝে মাঝে নিজের ওপর প্রচণ্ড রাগ হয় আমার। আর ঠিক সেই সব মুহূর্তগুলোই মনে হয় তুই যদি মাক্সিম হতিস। ওর অনেকগুলো চারিত্রিক দিক আছে যেগুলো তোর নেই পাস্কাল। তবে ভাবিস না, ও আমার কাছে ওর মতো, আর তুই তোর মতো। বেশ, তাহলে আমরা বিয়ে করছি না কেন? পাস্কাল, তুই ভীষণ রকম ইনোসেন্ট আর ভালো, কিন্তু আমি এই দুটোর কোনোটাই নই। আমার সাথে নাটক করছিস? জানি না, হতে পারে। আমার রূপ ক্ষণে ক্ষণে বদলায়, জানিসই তো। আফটার অল আমি একজন অভিনেত্রীর কাছে মানুষ হয়েছি। আর আমি তার ছেলে, আমিও তার কাছেই মানুষ হয়েছি, এটা ভুলে যাস না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার আর মাক্সিমের চরিত্রে সেটা যে প্রভাব ফেলেছে সেটা তোর ক্ষেত্রে ফেলেনি, এটাই ফ্যাক্ট। আবার মাক্সিম, একটা মুহূর্তের জন্য কি তুই ওকে ভুলতে পারিস না? হ্যাঁ, একটা মুহূর্তের জন্য কি তুই ওকে ভুলতে পারিস না? বাজে কথা বলিস না। তুই ভালো করেই জানিস আমি তোকে আর আমাকে নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। আমি জানি যে আমার মধ্যে এমন কিছু একটা ব্যাপার আছে, আমার চরিত্র, আমার স্বভাবে, আমার কথাবার্তায়, যেটা আমি তোকে বোঝাতে পারবো না। দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। হয়তো সেগুলো তোর কাছে খুব খারাপ বলে মনে হয়, তাই আমার মনে হয় যতদিন তুই আমায় ভালো করে চিনে উঠতে না পারছিস ততদিন তোর অপেক্ষা করা উচিত পাস্কাল। এমনকি এমনও তো হতে পারে যে আমাকে ভালো করে চেনার বা জানার পর তুই হয়তো বুঝবি আসলে তুই কোনোদিন আমাকে ভালোই বাসিসনি, উল্টে হয়তো আমার প্রতি তোর ঘৃণা হবে পাস্কাল। এখন আমি আরো নিশ্চিত যে তুই মাক্সিমের প্রেমে পড়েছিস। তোর সাথে কথা বলে কোনো লাভই নেই, নির্বোধ কথাকার, ইডিয়েট। তোর এই ঢ্যামনামাগুলো দেখে না আজকাল সত্যিই করুণা হয়, জানিস তো। নরম মাটিতে আঁচড়াতে বেশ ভালোই লাগে, জানিস তো, বেশ মজা লাগে। আমার সব সততা, ভালো মানুষই নিয়ে খিল্লি ওড়ানোর থেকে সহজ কাজ আর তোর কাছে কি আছে বল? হ্যাঁ, হোপলেস। আমরা কোনো দিন পরস্পরকে বুঝে উঠতে পারবো না, কোনো দিন না। তুই কি আমাকে পাগল করে দিতে চাস? হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? উফ, কথা বলছিস না ট্রাম্পেট বাজাচ্ছিস? তুই আমাকে পাগল করে ছাড়বি, জাস্ট পাগল করে ছাড়বি তুই আমাকে, পাগল। তাই বুঝি, ভালো। আমি আর নিতে পারছি না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। আমি খুব ভালো করে জানি যে তুই আমায় প্রথমে মাক্সিম ভেবেই ভুল করেছিলি, আর সেই জন্যই ওকে সাবধান করে দিতে বলছিলি যে সোলঞ্জ একটু আগে এখানে এসেছিল। তুই নিয়মিত ওর সাথে দেখা করিস। তুই একটা চিটিংবাজ, আ চিট ইউ আর। তোরা দুজনেই চিটিংবাজ, আর সেই জন্যই তোদের এত মেলে। ঠিক এমন সময় পাশের দরজা দিয়ে ফ্রেড এসে ঢুকলেন সেই ঘরে। তার পরনে এখন একটা ড্রেসিং গাউন। এ বাবা, আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। আরে আমি তো ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে বুঝি। ঠিকই ধরেছ, আর ওই ডাকাতেই আমার সমস্ত সুখ শান্তি নিয়ে পালিয়েছে। তুই আবার শুরু করলি? এই পাস্কাল, কি ব্যাপারে? কি আর হবে, এই বেহায়া মেয়েটা আমাকে লেজে খেলাচ্ছে, দ্যাটস অল। আমার কষ্ট যত বাড়ে ওর আনন্দ তত বাড়ে। আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে পারলে ওর আর কিছু চাই না। হ্যাঁ, শোন না। আরে বাদ দাও তো, ওর কথা বাদ দাও। প্রলাপ বকছে একেবারে। ও তাই বুঝি? আসলে হাতে নাতে ধরা পড়ে গেলে ওরকম কথা সবাই বলে। আঙ্কেল ফ্রেড, তুমি দয়া করে এই ভদ্রলোককে একবার বলবে যে ও যখন বেরিয়ে গেল তখন আমি তোমার কানে কানে কি বলেছিলাম, প্লিজ একটু বলো ওকে। মার্কত তো বলেছিল যে তুই একটা দরজা দিয়ে বেরিয়ে অন্য দরজা দিয়ে ফিরে আসবি, আর মাক্সিম সেজেই আসবি যাতে ওকে ধরতে পারিস। থ্যাংক ইউ আঙ্কেল। এবার তুই খুশি তো? না, একদমই না। গুড নাইট। সিঁড়ির দিকের দরজা দিয়ে বেরিয়ে দড়াম করে সশব্দে দরজা বন্ধ করে দিল পাস্কাল। মাগত এবার দু হাতে মুখ ঢেকে পাশের আর্ম চেয়ারটায় বসে পড়ল। ফ্রেড দেখলেন মাগত কাঁদছে। আরে কি হয়েছে রে সোনা? আমি আর পারছি না আঙ্কেল ফ্রেড, আমি আর নিতে পারছি না।
কি হয়েছে? এই পাসকালের সাথে ঝগড়া হয়েছে বলে? না 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 গো, এটা ওর সাথে জড়িত কোনো ব্যাপার নয় আঙ্কেল ফ্রেড। তাহলে কার ব্যাপারে? মাক্সিম? হ্যাঁ, আমার না, আসলে এটা তার চেয়েও খারাপ। আমি আর এটা সহ্য করতে পারছি না। আঙ্কেল ফ্রেড, আমার তোমাকে কিছু বলার আছে, শুনবে গো আমার কথা? তুমি শুনবে? আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই যার কাছে এই কথাটা আমি স্বীকার করতে পারি, কিন্তু আমাকে এটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমারও তোর কাছে একটা কথা স্বীকার করার আছে রে মার্গট। আজ সন্ধ্যায় তুমি যখন ওই টাইপরাইটারের কথা বলছিলে, আর ওই ক্যাপিটাল এমটা যে তার সই হতে পারে এটাও বলছিলে, তখন তোমার একবারও মনে হয়নি যে আমার হাসিটা মেকি ছিল? তোমার আমার আচরণ একটু অদ্ভুত লাগেনি আঙ্কেল ফ্রেড? বলো। দাঁড়া, আগে আমার কথাটা তোকে বলতে দে। না না, প্লিজ প্লিজ আমার কথাটা আগে শোনো, আমাকে বলতেই হবে। আর পুরো ঘটনাটা আমি তোমাকে খুলে বলতে চাই। আমি আমি হলাম সেই টাইপরাইটার, সেই বেনামি চিঠিগুলোর লেখিকা। তুই? এক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে রইলেন ফ্রেড। মাগত বলল, হ্যাঁ, প্লিজ তোমার মুখটা দু হাতে ঢেকে নাও আঙ্কেল ফ্রেড, তোমার চোখের দিকে তাকাতে পারবো না আমি আমার চোখ বন্ধ করে নিয়েছি, তাতে যদি একটু সাহস বাড়ে। এতদিন ধরে সবার কাছ থেকে ব্যাপারটা গোপন রাখতে, সবাইকে এভাবে ঠকাতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। আজ রাতে যখন তুমি খুনের কথাটা বললে, তখন আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। আর একটু আগে আমার সাথে মাক্সিমের দেখা হয়েছে। ও উপরে আমার স্টুডিওর ঘরটায় এসেছিল, আর কাউকে ওখানে ঢুকতে দিই না আমি টাইপ করছিলাম। না না না, সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, গুছিয়ে বলতে পারছি না আমি তোমায়। দাঁড়াও। হ্যাঁ, তখন নতুন বছরের শুরু। মেয়র টাউন হলে একটা ডান্স পার্টি দিয়েছিলেন। আমি একটা নতুন ড্রেস পরেছিলাম, খুব খুব সুন্দর একটা গাউন। সবাই খুব তারিফ করছিল, আর সেই থেকেই সব শুরু আঙ্কেল ফ্রেড। তোমার মনে আছে সেই সময়ের প্রথম কেচ্ছাটা কি ছিল? ওই যে একজন তরুণ অফিসার হঠাৎই নিজেকে শেষ করে দিল। সেই অফিসারও নাচের আসরেই ছিলেন, আমার সাথে খানিক ফ্লার্টও করছিলেন। বেশ লাগছিল ভদ্রলোককে। আমরা পরে আবার দেখা করি। আমাকে উনি ওনার বাড়িতে নিয়ে যান, পরিবারের লোকজনের সাথে আলাপ করিয়ে দেন, আর পরে সেই লোকজনেরাই বাধ্য করে তাকে আমার সাথে ব্রেকআপ করতে। আর কোনোদিন আমাদের দেখা হয়নি। আমি তো অনাথ ছিলাম, বলো, কেউ ছিল না আমার, কেউ চিনতো না আমায়। কি ভয়ানক দিন গেছে, কি ভয়ানক সব দিন কাটিয়েছি আমি। বাকিটা নিশ্চয়ই আঁচ করতে পারছো তুমি। আমি ঠিক করলাম প্রতিশোধ আমি নেবই, তার উপর আমার নিজের ওপর। আমার একটা টাইপরাইটার ছিল। মাগত বলে চলল। ফ্রেডও ওকে বলতে দিলেন। মন দিয়ে ওর প্রতিটা কথা শুনতে লাগলেন তিনি, যদিও মনে মনে তিনি জানেন যে মাগতের একটা কথাও সত্যি নয়। এ এক আগাগোড়া মিথ্যে স্বীকারোক্তি।
শেষ হলো আমাদের আজকের নিবেদন দ্য টাইপরাইটার এর প্রথম পর্ব। গল্প রচনায় জোঁ কক্তো, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে সৌরভ, দিদিয়াহের চরিত্রে দীপঙ্কর দেব, ফ্রেদের চরিত্রে শুভদীপ, মাকতের চরিত্রে স্বাগতা, সোনসের চরিত্রে দিতিপ্রিয়া, মনিকের চরিত্রে ঋতুপর্ণা এবং পাস্কাল ও মাক্সিমের চরিত্রে আমি শীর্ষেন্দু। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব এই কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।